আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাস হলো ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার রসায়নের যে প্রশ্নটা ছিল। আমরা পরীক্ষার পরপরই প্রশ্নটার টপিক ভিত্তিক খুব সুন্দর আমরা ব্যাখ্যাসহ সমাধান দিয়েছি। আজকে আমরা সেই বিষয়ের উপর আমরা ক্লাস নিব। এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি আমাদের পেইড ব্যাচের গ্রুপে একটু শেয়ার করে দেই। যারা এখনও আমরা ক্লাসে যুক্ত হই নাই, আমরা দ্রুত ক্লাসে যুক্ত হই। সবাই আমরা চলে আসি, ক্লাসে চলে আসি। একটু সময় নিচ্ছি। সবাই আমরা ক্লাসে চলে আসি। ওকে, ডান। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রশ্ন এবং প্রশ্নের যে সমাধান। আজকে আমরা আমাদের পেইড ব্যাচের গ্রুপে পিডিএফটা শেয়ার করেছি। যারা যারা যুক্ত আছি আমরা একটু কমেন্ট করি। সবাই ভাই আপু যারা যুক্ত আছি সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। রমজান মাস, অনেক বেশি টায়ার্ড লাগে আসলে তারাবির পরে। সবাই আমরা একটু দ্রুত চলে আসি। উপস্থিতি একেবারেই কম, লাইভ ক্লাসের যে উপস্থিতি এটা একেবারেই কম। আচ্ছা, ফারহানা নিশি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশি আপু অনেকদিন পরে আপনাকে দেখতে পাচ্ছি। স্বপ্না ইয়াসমিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি এসডি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমি মৌ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমিস্ট রাকিব হাসান আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হেলাল উদ্দিন বলেছেন আচ্ছা কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমএসটি রিফা বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই আমরা চলে আসি। সবাই পরিচিত মুখ যারা আছেন, যারা আমাদের প্রিয় ভাইয়া আপু যারা আছেন, সবাই আমরা চলে আসি। রমজান মাস তো আপনারা একটু শুয়ে শুয়ে ক্লাসগুলো দেখতে থাকুন, আর আমি তো আছি ইনশাল্লাহ। দেখা যাক। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখানে আমাদের 19তম নিবন্ধন পরীক্ষা কলেজ এবং স্কুলের যে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে, আমরা মূলত একটা অ্যানালাইটিক্যাল এখানে থিঙ্কিং নিয়ে আলোচনা করব। একটু কিছু সময় থাকুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, শাহরিয়ার ইবনে জয়নাল মিম বলেছেন স্যার পরীক্ষা ব্যাচ চালু করবেন কবে? পরীক্ষা ব্যাচ চালু করার একটা ইচ্ছা আছে, তবে এটা পরীক্ষার পরে, ঈদের পরে বই প্রকাশের পরে। আসলে বই ছাড়া, কোর্স ম্যাটেরিয়াল ছাড়া পরীক্ষা নিয়ে কোনো লাভ হবে না। আপনারা এলোমেলো পড়বেন, ওইগুলো পড়ার চাইতে না পড়াই ভালো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে, এই বইয়ের পেজ নাম্বার ধরে ধরে আমরা আমাদের যারা পেইড ব্যাচের ভাইয়া আপু আছেন তারা এই কোর্সে কোনো ফি লাগবে না। এই কোর্সে আপনাদের তো প্রত্যেকটা অধ্যায় শেষে পরীক্ষা হবেই, প্লাস হলো মডেল টেস্ট নিব, যেহেতু সামনে আমাদের সার্কুলার হবে। আসলে সার্কুলার প্রকাশের আগ পর্যন্ত আমাদের একটা টাইম ফ্রেমিং থাকে না। একটা টাইম ফ্রেমিং থাকলে যে 2 মাস পরে পরীক্ষা হবে, 1 মাস পরে পরীক্ষা হবে, তখন আমরা একটা রুটিন করে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিন্তু টপিকগুলো, ক্লাসগুলো, পরীক্ষাগুলো এগুলো শেষ করতে পারি। কিন্তু সমস্যাটা হলো যে এদের কথার কোনো ঠিক নাই। এরা এক এক দিন এক এক রকম
এই তথ্য দিয়ে আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। তবে যাই হোক, আমাদের পড়াশোনা যেহেতু আমরা করতেছি রেগুলারলি, এইটা আমাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট, এবং যারা বেশি পড়বেন তারা কিন্তু পরীক্ষায় বেশিই কিন্তু উত্তর করতে পারবেন। ওকে, তামান্না জিপসি বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আমরা যে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং নিয়ে বলেছি যে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আপনারা নিশ্চয়ই এই পেজটা দেখতে পাচ্ছেন, এবং এইখানে আমরা একটা অ্যানালাইসিস তুলে ধরেছি। শোনেন, আমাদের কাছে যে অ্যানালাইসিস আছে এগুলো কিন্তু অন্য কারো কাছে পাবেন না। আমরা আজকে যে পিডিএফটা দিয়েছি আপনাদের কাছে, আজকে যে পিডিএফ দিয়েছি এটা একদম বইয়ের যে পিডিএফ। আপনারা যে বই পাবেন, আগামীকাল বইয়ের প্রিন্টিংয়ের কাজটা শেষ হবে ইনশাল্লাহ। আমরা আগামী পরশু দিন থেকে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশনের যে 3য় এডিশন, এই বইটা কিন্তু আপনাদের কাছে আমরা কুরিয়ারে পাঠাবো। আর এই বইয়ের এই শেষের দিকে আমরা এখানে প্রায় 16 পেজের মতো আমরা যে এই ব্যাখ্যাটা যুক্ত করেছি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, আমরা আমাদের যে মূল কনসার্ন সেটা হলো আমাদের 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে প্রশ্ন, সেই জায়গাটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা যে বিষয়টা খুঁজে পাবো সেটা হলো যে মূলত আগে আমরা একটু বিষয় আলোচনা করি। দেখেন, এইখানে 7টা সেকশন আছে। এই যে এইখানে এ থেকে শুরু করে জি পর্যন্ত এইখানে 7টা সেকশন আছে। এই সেকশনের প্রশ্নগুলো বিসিএসও আছে, নিবন্ধনও আছে। দেখেন, এইখানে এ থেকে শুরু করে জি পর্যন্ত এইখানে 7টা সেকশন আছে। এইখানে হলো আপনার, এটা হলো বিসিএস প্লাস হলো এনটিআরসিএ, এটা হলো বিসিএস প্লাস এনটিআরসিএ। আর এইখানে দেখেন একটা এইচ পয়েন্ট আছে, মানে এইচ সেকশন, এইখানে শুধুমাত্র বিসিএস এর পার্ট। মানে যারা বিসিএস পরীক্ষার্থী তারা নিবন্ধনের ফুল সিলেবাস কমপ্লিট করে, প্লাস হলো তাদের আরও এক্সট্রা কিছু অংশ আছে যেটা আমাদের নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য কাজে লাগে না। তার মানে বিসিএস পার্ট এইটা শুধু যারা বিসিএস পরীক্ষার্থী আছেন তাদের জন্য কাজে লাগবে। আর বাকি যারা আমাদের যারা নিবন্ধনের ভাইয়া আপু আছেন তাদের জন্য এই 7টা সেকশনের যে আমরা সেকশন ওয়াইজ যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো সলভ করলেই হবে। বাকি প্রশ্নগুলো শুধু একটু দেখে যাবেন, উত্তরগুলো কি এক নজরে উত্তরগুলো দেখার চেষ্টা করবেন, এবং দেখবেন যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন, যে এনএমআর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, 3টার মতো প্রশ্ন আসছে যেগুলো আমাদের সিলেবাসে নাই। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে এ থেকে শুরু করে জি পর্যন্ত আমাদের এই 100টা প্রশ্নকে অ্যানালাইসিস করেছি। এখন এই অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে আমরা তুলে ধরতেছি। আসেন, আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হলো, আমরা এই 100টা প্রশ্ন 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার 100টা প্রশ্ন অ্যানালাইসিস করেছি। 100টা প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দেখেন, আমরা প্রথমে অংশ যে সেকশন এতে দেওয়া আছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি, এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে এখানে 18টা প্রশ্ন আসছে। ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে 18টা প্রশ্ন আসছে। এবং দেখেন বি সেকশনটা দেখেন, এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে এখানে 36টা প্রশ্ন দিয়েছে। দেখেন কতগুলো প্রশ্ন আসছে, 36টা প্রশ্ন দিয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। মানে আমাদের নিবন্ধনের সিলেবাসের অন্তর্ভুক্ত বিসিএসের যে সকল চ্যাপ্টারগুলো আছে একদম হুবহু এই 36টা প্রশ্ন কিন্তু আমাদের এই ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে দিয়েছে। আর এইখানে দেখেন অর্গানিক কেমিস্ট্রি থেকে 25টা প্রশ্ন দিয়েছে। তার মানে কি বুঝলেন, এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি 18টা, ইনঅর্গানিকে 36টা, এবং অর্গানিক কেমিস্ট্রিতে এখানে কিন্তু 25টা প্রশ্ন দিয়েছে। আরেকটা সেকশন দেখেন এখানে ডি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এইখানে কিন্তু মাত্র 3টা প্রশ্ন দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এখানে এই যে ওয়াশিং সোডার যে সংকেত, এইটা একটা সংকেত আসছিল, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির যে প্রশ্ন এখান থেকে একটা মাত্র প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক আছে। সেই টপিক থেকে আমরা এখানে ক্রোমাটোগ্রাফি থেকে 2টা টপিক থেকে প্রশ্ন আসছিল। ক্রোমাটোগ্রাফির যে প্রশ্নগুলো এখান থেকে 2টা প্রশ্ন ছিল, আর একটা প্রশ্ন ছিল ভিন্ন একটা চ্যাপ্টার থেকে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা সেকশন ওয়াইজ কোন কোন প্রশ্ন আসছিল এবং আমাদের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সমস্ত যে প্রশ্নগুলো আছে এবং টপিকগুলো আছে সেগুলো আমরা কিন্তু সেই এরিয়াগুলো মার্ক করে দেবো। এবং নাম্বার দেখেন জি সেকশনে পলিমার কেমিস্ট্রি, এই পলিমার কেমিস্ট্রিতে দেখেন এখানে একটা মাত্র প্রশ্ন আসছে। তার মানে দেখেন লেস ইম্পর্টেন্ট কোনগুলো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এবং ফাইনালি যে পলিমার কেমিস্ট্রি, এখানে দেখেন এই কয়েকটা প্রশ্ন আমাদের এনটিআরসিএস সিলেবাসে আছে। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের এনটিআরসিএস সিলেবাসে নেই। এই যে আমাদের নিবন্ধনের সিলেবাসে এই কয়েকটা প্রশ্ন আমাদের
গুরুত্বপূর্ণ। বাকি যেগুলো এগুলো আমাদের সিলেবাস বহির্ভূত, এগুলো কাজে লাগবে না, এগুলো শুধু বিসিএস পরীক্ষার জন্যই কাজে লাগবে। আর এখানে দেখেন এইচ পার্ট, অর্থাৎ এখানে বিসিএস যে পার্ট, এই বিসিএস পার্টে 13টা প্রশ্ন আসছে, অর্থাৎ আমাদের 100টা প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। আমাদের এই যে এখানে আমাদের এই 13টা প্রশ্ন বাদ দিয়ে বাকি অন্যান্য সেকশনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। এই জন্য সবসময় আমাদের পেইড ব্যাচে যারা আছেন, আমি কিন্তু এই যে আপনাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি, এইগুলো কিন্তু এখনও পড়াই নেই। এগুলো এখনও পড়াই নেই, কারণ কি আমি খুব ভালো করেই জানি এই জায়গাগুলো থেকে মার্ক খুব কম আসে এবং এই জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন খুবই কম হবে। সিলেবাসে থাকলেও যখন এমসিকিউ প্রশ্ন করা হবে তখন টপিকের গুরুত্ব বুঝে বিশেষ করে সবচেয়ে বেশি মার্ক থাকে এই যে এই 3টা সেকশনে, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি। এই 3টা সেকশন কেউ যদি ভালো করে এখানে স্টাডি করতে পারেন, এখানে 70+ মার্ক আপনি ক্যারি করতে পারবেন, 70+। আর বাকি যে 30%, এই যে এখানে ডি থেকে জি পর্যন্ত যে সেকশন আছে এখানে 30% আপনার মার্ক চলে আসবে। আপনার সিলেবাসে যত মার্কই থাকুক, কিন্তু পরীক্ষার সময় ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি এই পর্শনে আপনার সবচেয়ে বেশি প্রশ্ন চলে আসবে। তাহলে আমরা এই যে আজকের যে আলোচনাটা করলাম, এই যে আমরা সেকশন ওয়াইজ যে বিসিএসের যে প্রশ্নগুলো, এই বিষয়টা আপনি উপলব্ধি করতে পেরেছেন যে আপনার নিবন্ধন পরীক্ষার জন্য যে সেকশন ওয়াইজ যে স্টাডি করতে হবে, যে অধ্যায়ের উপর আমাদের বেশি করে ফোকাস রাখতে হবে, সেটা কিন্তু আমরা একটা সামারি দেখতে পেলাম। সবাই এটা বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি যে এটা বুঝতে পেরেছি কিনা। এবং আমরা যারা লাইভটি দেখতে পাচ্ছি সবাই আমরা একটু শেয়ার করে দিই, শেয়ার বাটনে আমরা লাইভটা একটু শেয়ার করে দিই। ভাই আপু যারা আছি, শেয়ার বাটনে আমরা একটু শেয়ার করে দিই, এবং আমাদের যে এই যে অ্যানালাইসিস যে পার্টটুকু, এটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসবে। এই জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সিলেবাস অনেক বড়, এখানে অনেকগুলো টপিক আছে, সব টপিক পড়ার প্রয়োজন নাই। যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে আমরা সেই জায়গাগুলো ফোকাস করে পরীক্ষায় একদম হাইলাইট করে দিব আপনাদের যে এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এটা কিন্তু দূরদর্শিতা বা সিক্স সেন্স, এটা হলো টিচারের এক্সপিরিয়েন্স থেকে টিচার এটাকে ফাইন্ড আউট করে স্টুডেন্টদের সামনে তুলে ধরবে। এইটা আপনার এইটা আপনার মানে এক একজনের উপর ডিপেন্ড করে, তার এখানে অ্যানালাইসিস বা এখানে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি কীরকম আছে এইটার উপর ডিপেন্ড করে। আমরা এগুলো খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ, এতটুকু আমরা কনফিডেন্স রাখি। ওকে, এই জন্য মানে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা কোনোভাবেই মানে ডিপ্রেসড হবেন না, কারণ আমরা যেহেতু রেগুলারিটি মেনটেন করে আমরা ক্লাসগুলো নিচ্ছি। আর ঈদের পরে যেহেতু রমজান মাস, এখানে অনেক ধরনের লিমিটেশন থাকে, ঈদের পরে আমরা ইনশাল্লাহ ঈদের এই সময়ের মধ্যেই আপনাদের যে এমসিকিউ বই, এটা আমি আরও ভিন্ন ফরমেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলেবাসের যে মূল যে অংশ, এইখানেই আমরা ফোকাস করে আপনাদের বিশেষ করে এমসিকিউ যে বইটা আছে, এমসিকিউ বইটা আমরা সবই পড়ব। আমাদের মূল কনসার্ন হলো আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটাকে একদম আত্মস্থ করা, বইয়ের পৃষ্ঠ নম্বর ধরে ধরে আত্মস্থ করা, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। আমি দেখাবো যে আমাদের বই থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে। আমি কিন্তু আমাদের যে সিলেবাস অ্যানালাইসিস পার্টের যে প্রশ্নের যে সমাধান আমরা একটু দেখি, এই যে প্রশ্নের যে সমাধান দেখেন, এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু নাম্বারিং করা আছে, পেজ নাম্বারিং করা আছে। এই জায়গাগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে। আর যে প্রশ্নগুলোর পাশে দেখবেন যে মার্কিং করা নাই, মানে সেই প্রশ্নগুলো হয় আপনি জানেন, না হয় আপনি জানেন না। মানে যে প্রশ্নগুলো জানেন ওইগুলো আমাদের বইতে নাই, হ্যাঁ, মানে যে প্রশ্নগুলো জানেন ওইগুলো আমাদের বইতে নেই। কমন যেমন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এগুলো ক্লাস 10, 9, 10 বই থেকে আসছে, এগুলো আমাদের সবাই জানি, এগুলো থেকে একদম কমন বিষয়, এগুলো জানার প্রয়োজন নাই, এগুলো আমাদের বইতে নাই। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো ইন জেনারেলি যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে আসছে। আর কিছু প্রশ্ন আসছে যে যেমন এনএমআরের যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু কোনো বইতে নাই। মানে আমরা অনার্সের যে বইগুলো এবং আমাদের যে আরও মাস্টার্সের যে বইগুলো আছে, বিশেষ করে ইংলিশ ভার্সনের যে বইগুলো, সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। এগুলোতে সরাসরি প্রশ্ন নাই, অ্যানালাইটিক্যাল কিছু প্রশ্ন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল টার্মের যে বিশেষ করে এই স্পেকট্রোস্কোপির যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু বইতে নাই সরাসরি। তো যেগুলো বইতে নাই সেগুলো আপনি দুনিয়ার কোনো বইতেই পাবেন না। তো এই জন্য আপনাদের জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বইটা কিন্তু আপনাদের পড়তে হবে।
ওকে, আমরা আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। কেউ যাবেন না, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আমরা প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে। যেহেতু আপনারা ফিজিক্যাল কেমিস্ট্রি যারা আছেন, আমাদের প্রিয় ভাইয়া আপু যারা আছেন পুরনো ব্যাচের, মানে আমাদের গত বছরে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আবার নতুন, তাদের কিছু অংশ আমরা ক্লাস নিয়েছি, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রির সবগুলো চ্যাপ্টার কিন্তু নিয়েছি ক্লাস। তারপরে হলো কিছু অর্গানিক কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার নিয়েছি, এমসিকিউ ক্লাস নিয়েছি, আর বাকি কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা নতুন ব্যাচের সাথে আমরা আপনাদের পুরো কোর্সটাই আবার নতুন করে আমরা কিন্তু শেষ করিয়ে দিচ্ছি। মানে আমাদের প্রতি একটু সদয় হবেন, কারণ আমি একা মানুষ তো, এই দেখা যায় দুটো ব্যাচে একই ক্লাস নিতে গেলে অনেক বেশি এখানে আমার এই হ্যাসেল হয়, অনেক বেশি কষ্ট হয়। কারণ যে ক্লাসগুলো আমি অলরেডি রিটেনে নিয়েছি সেগুলো যদি আবার এমসিকিউ ফরম্যাটে নেই, এই জন্য নতুন ব্যাচ শুরু করেছি। আপনাদের সমস্ত ক্লাস কিন্তু নতুন ব্যাচেই পেয়ে যাবেন। এখন আমাদের দেখেন, আমরা টাইটেল দিয়েছি এখানে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে রসায়নের প্রশ্ন সমাধান। কারো কাছে যদি আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা থাকে, আপনারা এই পেজে যাবেন, পেজ নং 18-তে যাবেন। কারো কাছে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থাকলে পেজ নং 18-তে যাবেন, দেখবেন আমাদের আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের একটা টপিক আছে, সেই টপিক থেকে এই প্রশ্নটা আসছে। দেখেন আমরা প্রশ্নটা সমাধান করব কিভাবে। পার্ট এ ফিজিক্যাল কেমিস্ট্রি, এই ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় 18টা প্রশ্ন ছিল। এই 18টা প্রশ্ন আজকে আমরা একদম তুলোধুনো করে ছাড়বো। আমরা কিভাবে এই প্রশ্নগুলোকে আরও সহজে আয়ত্ত করা যায়, আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নগুলো যে হুবহু পরীক্ষায় আসবে বিষয়টা এমন না, এই প্রশ্নের প্যাটার্নেই আমাদের 19তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই জায়গা থেকে আপনার জানা উচিত যে প্রশ্নগুলো আপনার মানে আয়ত্তের বাইরে নাকি আয়ত্তের মধ্যে আছে। যদি আয়ত্তের মধ্যে না থাকে, আয়ত্তের বাইরে যদি থাকে, সেক্ষেত্রে আয়ত্তে কীভাবে নিয়ে আসা যায়, এই জন্য আপনার কিন্তু প্রচেষ্টা থাকতে হবে এবং পড়াশোনার যে লেভেল এটা কিন্তু ইনক্রিজ করতে হবে, সেলফ স্টাডি বাড়াতে হবে। এর পাশাপাশি আমাদের এই প্রশ্ন সলভ করতে গিয়ে যা যা প্রয়োজন, আমি তো ইনশাল্লাহ আপনাদের পাশেই আছি। ওকে, আমরা যে প্রশ্নটা প্রথমে দিয়েছি সেটা হলো, কোন অবস্থায় একটা গ্যাস আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটায়। দেখেন, আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটায়, তার মানে এমন একটা কন্ডিশন এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে যেই কন্ডিশনে আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটায়। আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটালে সেটা আমাদের কিন্তু বাস্তব গ্যাসের শর্ত হয়ে যায়। এই প্রশ্নটা আরও ভিন্নভাবে আসতে পারতো, সেটা হলো যে বাস্তব গ্যাসের শর্ত কোনটি, বা কোন অবস্থায় একটা গ্যাস যে বাস্তব গ্যাসের শর্ত মেনে চলে। তাহলে এইটা হলো বাস্তব গ্যাসের কন্ডিশন অথবা আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হওয়ার কন্ডিশন। আমরা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখেন এখানে উচ্চ তাপ দেওয়া আছে, নিম্ন চাপ দেওয়া আছে, নিম্ন তাপ দেওয়া আছে, উচ্চ চাপ দেওয়া আছে। মানে এই দুইটা অপশনকে ঘুরায় ফিরায় ভিন্নভাবে দিয়েছে। একটা হলো হাই প্রেশার, লো প্রেশার, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, এই চারটা অপশন এখানে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এখন এই জায়গায় প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের সবার আগে যেটা মাথায় রাখতে হবে, এখানে কোন কনসেপ্টটা মাথায় রাখতে হবে ভালো করে বোঝার চেষ্টা করে। যে কোনো একটা প্রশ্ন সমাধানের জন্য আমাদের কিছু ক্লু দরকার হয়, মানে এই জিনিসটা জানলে আমি প্রশ্নটা সমাধান করতে পারবো, এই জিনিসটা আমার মাথায় আছে কিনা এটা কিন্তু লোড করতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে বা দুটো কথা মনে রাখতে হবে সবার আগে। সেটা আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি জানি বলেন তো দেখি। আমরা জানি এই যে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা জানি, আমরা দুটো কথা জানি। একটা হলো আদর্শ গ্যাসের যে ভলিউম, এইটা কিন্তু শূন্য ধরা হয়। আদর্শ গ্যাসের যে ভলিউম, এই আদর্শ গ্যাসের যে ভলিউমটা যেটা আছে, এই আদর্শ গ্যাসের ভলিউমটা কিন্তু 0 ধরা হয়। এবং আদর্শ গ্যাসের যে অণুসমূহ আছে, যে মলিকিউলগুলো আছে, তাদের ক্ষেত্রে যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তঃআণবিক যে আকর্ষণ বল বা আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তি, এইটাকে কিন্তু আমরা 0 ধরি। এই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটাকে 0 ধরি, এইটার উপর বেস করে আমরা প্রশ্নটাকে সমাধান করব। দেখেন কোন কন্ডিশনে আন্তঃআণবিক আকর্ষণ আমাদের 0 হবে না, তার মানে সেটা কিন্তু আদর্শ আচরণ থেকে সেই অবস্থায় আমাদের সর্বাধিক বিচ্যুতি ঘটবে। তার মানে আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটবে এমন একটা কন্ডিশন আমাদের কিন্তু এখানে বের করতে বলছে। তাহলে আমরা জানি যে হাই টেম্পারেচার, দেখেন এখানে হলো টেম্পারেচার, এখানে দেখেন উচ্চ তাপ, আর হলো নিম্ন চাপ। দেখেন উচ্চ তাপ, আমরা এইখানে হলো গ্যাসের অণুগুলো আছে, এইটা হলো গ্যাসের অণু আছে, সেটা হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এই বাস্তব গ্যাসের অণুসমূহ পরস্পরের মধ্যে কি করে, নিজেদের মধ্যে আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলের কারণেই কিন্তু অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে না গিয়ে অনেক কাছাকাছি থাকে।
এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এমন একটা কন্ডিশন বের করতে হবে যেই কন্ডিশনে এই অণুগুলো নিজেদের মধ্য থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, নিজেদের মধ্য থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, মানে কাছাকাছি না থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, অনেক দূরে দূরে অবস্থান করে। এখন এই কন্ডিশনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি দেখেন, যদি এখানে আমরা হাই টেম্পারেচার দেই, উচ্চ তাপ দেই, মানে হাই টেম্পারেচার দিলে গ্যাসের অণুসমূহ যে এদের যে কাইনেটিক এনার্জি এটা অনেক বেড়ে যাবে, গ্যাসের অণুগুলো অনেক ছুটাছুটি করবে। তাহলে আমরা একটা কন্ডিশন পেয়েছি যে হাই টেম্পারেচারে আমাদের গ্যাসের অণুগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, অণুগুলো অনেক বেশি দূরে দূরে ছুটাছুটি করবে, ফলে তাদের মধ্যে একটা সময় গিয়ে আমরা তাপমাত্রা যতই বাড়াতে থাকবো তাদের মধ্যে গিয়ে আমরা দেখবো যে তাদের আন্তঃআণবিক যে আকর্ষণ বল বা তাদের যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এটা কিন্তু একটা সময় গিয়ে আমরা জিরো খুঁজে পাবো, মানে একটা সময় গিয়ে আমরা তাদের মধ্যে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল খুঁজে পাবো না। তো যখনই খুঁজে পাবো না তখনই কিন্তু তাদের মধ্যে কি হবে, আদর্শ আচরণ করবে। যখন খুঁজে পাবো না তখন আদর্শ আচরণ করবে। কিন্তু আমাদের বলছে কি যে আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটায়, তার মানে অণুগুলো কখন কাছাকাছি থাকবে এই কন্ডিশনটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে আরেকটা কন্ডিশন আছে, তার মানে এই কন্ডিশন যেহেতু উচ্চ তাপ, এটা হলো আদর্শ আচরণের শর্ত, কিন্তু আমাদের বলছে বিচ্যুতির শর্ত, তাহলে আমাদের প্রথম যে অপশন এটা কিন্তু হবে না। আরেকটা বিষয় সেটা হলো যে তার মানে উচ্চ তাপ হবে না, তাপ হবে কি আমাদের সর্বনিম্ন তাপ হবে, সর্বনিম্ন তাপ হবে। কারণটা কি, আমরা যেটা বলতেছিলাম দেখেন, আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো তাহলে উচ্চ তাপে এই যে আদর্শ আচরণ করে, কিন্তু নিম্ন তাপে এইটা কিন্তু আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটায়। কারণটা হলো কি দেখেন, গ্যাসের অণুসমূহের মধ্যে তাপমাত্রা যদি কম হয় তাহলে গ্যাসের অণুসমূহ পরস্পরের কাছাকাছি আসবে। এই যদি কাছাকাছি আসে তখন গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা এটা অনেক বেশি স্ট্রং হবে, আর অনেক বেশি স্ট্রং হলে সেটা বাস্তব গ্যাসের কন্ডিশন ফলো করবে। ফলে এই বাস্তব গ্যাসের কন্ডিশন ফলো করা অথবা আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটা এটা কিন্তু একই বিষয়। ফলে আমরা যেটা দেখব যে আদর্শ গ্যাসের আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটার জন্য আমাদের যে কন্ডিশনটা প্রয়োজন সেটা হলো লো টেম্পারেচার। আমাদের যেটা টেম্পারেচার নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে টেম্পারেচারটা কী হবে, লো টেম্পারেচার হবে। তাহলে আমরা লো টেম্পারেচারটা কোথায় এটা আমরা দেখে নেই। আরেকটা হলো প্রেশারের ক্ষেত্রে দেখেন, আমরা যখন হাই প্রেশার দিব, এই যে গ্যাসের অণুসমূহ যখন আমরা হাই প্রেশার দিব, এই হাই প্রেশারে গ্যাসের অণুসমূহ কিন্তু কাছাকাছি চলে আসবে। যত কাছে চলে আসবে তখন তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা অনেক বেশি কাজ করবে, অনেক বেশি স্ট্রং হবে। ফলে তখন গ্যাসগুলো কি হবে, তখন গ্যাসগুলো নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের কারণে তখন আরও অনেক বেশি এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যেটা আছে এইটা কিন্তু প্রাপ্ত হবে। ফলে আমাদের যে গ্যাসগুলো কি হবে, আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি আমরা খুঁজে পাবো। তার ফলে আমরা যেটা পাচ্ছি যে এই লো টেম্পারেচার এবং হাই প্রেশার এই দুইটা কন্ডিশন আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে লো টেম্পারেচার এবং হাই প্রেশার কোথায় আছে, লো টেম্পারেচার এবং হাই প্রেশার, এই যে নিম্ন তাপ এবং উচ্চ চাপ, এই যে নিম্ন তাপ এবং উচ্চ চাপে এই আমাদের বি যে অপশন আছে নিম্ন তাপ এবং উচ্চ চাপে, অর্থাৎ লো টেম্পারেচার এবং হাই প্রেশারে আদর্শ গ্যাস তখন আর আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না, তখন তারা সর্বাধিক বিচ্যুতি দেখাবে এবং তারা বাস্তব গ্যাসের যে ক্রাইটেরিয়া আছে, বাস্তব গ্যাসের যে ফিচার আছে, বাস্তব গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা কিন্তু ফলো করবে। আশা করি প্রথম যে অপশনটা আমাদের যে প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু বুঝতে পেরেছেন। ফলে আমরা যে বিষয়টা দেখব যে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইয়ের 18 নম্বর পেজে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, যেভাবে আমরা আলোচনা করলাম এখানে কিন্তু আলোচনা করা আছে। এবং আমাদের যে প্রশ্ন সমাধান এই যে এখানে ব্যাখ্যা সহ এই দুইটা বিষয় আমাদের এই যে এখানে কি দেয়া আছে যে লো টেম্পারেচার এবং হাই প্রেশার এই দুইটা কন্ডিশনে আমাদের যে আদর্শ গ্যাস আছে এই আদর্শ গ্যাসগুলো কিন্তু বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, অথবা এখানে এই আদর্শ গ্যাসগুলো আমাদের সর্বাধিক বিচ্যুতি প্রদর্শন করবে। ওকে, আমাদের প্রশ্ন নাম্বার 2-এ চলে যাই। আচ্ছা, আমরা এটা একটু জুম করে দেই, জুম করা ছিল না, আমরা এটা একটু জুম করে দেই। ওকে, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে প্রপারলি? ওকে, দেখেন আমাদের 2 নম্বর যে প্রশ্ন, সবাই একটু কমেন্ট করেন তো 2 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে, কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর প্রশ্নটার উত্তরটা সবাই একটু কমেন্ট করেন। 2 নম্বর যে প্রশ্নটা আছে সবাই আমরা একটু কমেন্ট করি, ভাইয়া আপু যারা আছি আমরা একটু দ্রুত কমেন্ট করি 2 নম্বরের প্রশ্নের উত্তরটা কি হবে, সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি।
এবং এটা বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 এর উত্তরটা কী হবে সবাই আমরা একটু কমেন্ট করি দ্রুত। 2 এর উত্তর এখানে দেয়াই আছে, তারপরেও আপনারা একটু কমেন্ট করবেন। সেটা দেখেন যে বলা হয়েছে নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ, এই পদার্থগুলো কোন ধরনের, এটা কিন্তু দেখেন এখানে 4টা অপশন দেওয়া আছে। একটা হলো সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম কার্বনেট। এই 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের যে সঠিক অপশন সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো, এইটা আগে আমরা একটু জেনে আসি। তাহলে দেখেন ঊর্ধ্বপাতিত পদার্থ হলো সেই ধরনের কঠিন পদার্থ যাদেরকে আমরা তাপ প্রয়োগ করলে এরা, আমরা নর্মালি জানি যে সলিড যে সাবস্টেন্স আছে, সলিড সাবস্টেন্সকে আমরা যখন হিট দেই, সলিড কি হবে, লিকুইড হবে। লিকুইড কি হবে, লিকুইডকে আমরা যখন এখানে তাপ দিব তখন লিকুইড হয়ে যাবে কি, আমাদের গ্যাস হয়ে যাবে। তাহলে সলিড থেকে লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হবে। এটা হলো কঠিন থেকে আমাদের তরল, এবং তরল থেকে কি হবে, গ্যাস হবে। এটা হলো একটা প্রসেস। কিন্তু কিছু পদার্থ আছে যাদেরকে আমরা, এই যে সলিড পদার্থ আছে যাদেরকে তাপ দিলে এরা লিকুইড না হয়ে সরাসরি আমাদের গ্যাস বা বাষ্পে পরিণত হবে। এটা হলো বাষ্প, মানে ভ্যাপার যেটা। তাহলে এই যে সলিড যে পদার্থ, এই সলিড পদার্থ যাদেরকে তাপ দিলে সরাসরি এরা কঠিন থেকে আমাদের তরল না হয়ে বাষ্পে পরিণত হবে, সেই ধরনের পদার্থকে বলবো আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। তাহলে এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর নাম আগে আমরা একটু জেনে নেই। আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের নামগুলো, যেমন এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এইটা হলো নিশাদল। এটা খুব ভালো করে মনে রাখবো যে নিশাদলের সংকেতটা কি, পরীক্ষায় আসে নিশাদলের সংকেত কি, বা নিশাদল বলতে কোনটিকে বোঝানো হয়। উত্তর হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। কর্পূরের সংকেত কিন্তু পরীক্ষায় আসে, কর্পূরের সংকেত কিন্তু পরীক্ষায় আসে। ন্যাপথালিনের সংকেত পরীক্ষায় আসে, ন্যাপথালিনের সংকেত পরীক্ষায় আসে। তাহলে এই যে কর্পূর আছে, ন্যাপথালিন আছে, নিশাদল আছে, এবং সলিড যে কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। এরপরে দেখেন আয়োডিন আছে, তারপরে হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই কয়েকটা পদার্থর নাম আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এখান থেকে যে কোনো একটা অপশনে দিয়ে আপনাদের কিন্তু বলতে পারে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। দেখেন আমাদের 2 নম্বর অপশনে যে প্রশ্নটার, 2 নম্বর যে প্রশ্ন, এখানে যে অপশনটা দিয়েছিল আমাদের যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, আমাদের যে সি অপশন, এই সি অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ফলে আমাদের শুধু একটা পড়লেই হবে না। দেখেন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েই যে পরীক্ষায় অপশন ক্রিয়েট করবে বিষয়টা এমন না। আপনার জন্য জানা প্রয়োজন ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো। এখানে কর্পূর আছে, ন্যাপথালিন আছে, নিশাদল আছে, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই যে পদার্থগুলো আছে, এই পদার্থের নামগুলো আপনাদের জানা প্রয়োজন, কারণ এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এই জন্য 2 নম্বর যে প্রশ্নটা আছে, এই 2 নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের কাছে পিডিএফ আছে আপনারা পিডিএফটা খুব ভালো করে দেখবেন, এবং এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে। এবং আমাদের যে আপকামিং এমসিকিউ বই আছে, এইখানে দেখবেন যে এইখানে তো আমরা অল্প কয়েকটা দিয়েছি, এবং আপকামিং এমসিকিউ বইতে এই টপিকে ঊর্ধ্বপাতিত পদার্থের যে টপিক, এই টপিকে গেলে এইখানে আপনারা ঊর্ধ্বপাতন সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে পারবেন, যেগুলো আমরা বিস্তারিত আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে যেমন দিয়েছি, আমাদের এমসিকিউ বইতে অনেক বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এই জন্য আপনাদের জন্য জানা প্রয়োজন এই পদার্থগুলোর নাম। ওকে, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। আপনারা এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা যেহেতু আজকে অনেক বেশি বিস্তারিত ক্লাস নিচ্ছি, এগুলো আপনাদের জন্য অনেক বেশি জানা প্রয়োজন। 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 3 নম্বর প্রশ্নটার উত্তর কী হবে সবাই একটু কমেন্ট করেন। 3-এর যে উত্তর কী হবে সবাই আমরা একটু কমেন্ট করি, এবং যারা আছি ভাইয়া আপু যারা আছি সবাই লাইভটি আমরা শেয়ার করে দিই। যতজন আমরা লাইভটি দেখতে পাচ্ছি সবাই আমরা একটু লাইভটি শেয়ার করে দিই। আর 3-এর যে প্রশ্নের উত্তরটা কী হবে, 3-এর প্রশ্নের উত্তরটা কী হবে সবাই আমরা একটু কমেন্ট করি। আর আমাদের এটা কিন্তু এমসিকিউ বই, আমাদের যে এমসিকিউ বইটা হবে ঠিক একদম সেম প্যাটার্নেই হবে। এই প্যাটার্নটা আপনাদের কেমন লেগেছে, আমাদের যে এমসিকিউ বইয়ের ব্যাখ্যাগুলো কেমন লেগেছে সবাই আপনারা একটু কমেন্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর এখানে কন্টেন্ট আপনাদের কিন্তু উপহার দিতে পারবো। আমাদের যে বই, এই বইয়ের ব্যাখ্যাগুলো কেমন হয়েছে এবং এগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কি না, এ ব্যাপার নিয়ে আপনারা কিন্তু একটু জানাবেন। তাহলে আমরা 3 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তাহলে দেখেন এইখানে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে 1 মোল হাইড্রোজেন
এবং হাফ মোল অক্সিজেন, এইটার সমন্বয়ে আমরা 1 মোল ওয়াটার পাচ্ছি। এখন বলা হয়েছে যে বিক্রিয়ার এনথালপির যে পরিবর্তন, আমরা জানি যে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হলে সেখানে এনথালপির পরিবর্তন হয়। আর এনথালপির পরিবর্তনটা কি? এনথালপির পরিবর্তনটা হলো, আমরা জানি যে নতুন বন্ধন যখন সৃষ্টি হয় তার আগে আমাদের পুরাতন যে বন্ড আছে, ওল্ড যে বন্ড আছে, এই পুরাতন বন্ড কিন্তু ভেঙে যায়। এই পুরাতন বন্ড ভাঙতে কিছু পরিমাণের শক্তি এখানে দিতে হয়। আবার নতুন বন্ড যখন সৃষ্টি হয় তখন কিছু পরিমাণে এখানে আমাদের নতুন বন্ড যখন সৃষ্টি হয় তখন কিছু পরিমাণে এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়। এই যে আমাদের শোষিত তাপ, যখন আমাদের বন্ড ভেঙে যাচ্ছে তখন তাপের যে শোষণ হচ্ছে, এই শোষিত তাপ এবং পরবর্তীতে নতুন বন্ড সৃষ্টির ফলে এখানে আমরা কিছু পরিমাণে তাপের উদ্ভব দেখতে পাচ্ছি। এই যে আমাদের শোষিত তাপ এবং আমাদের উৎপন্ন হওয়া যে তাপ আছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এইটাকেই বলতেছি আমরা এনথালপির পরিবর্তন। এই যে এনথালপির পরিবর্তন এখানে দেয়া হয়েছে কত? এখানে দেয়া হয়েছে যে -285.8 কিলোজুল, যে 285.8 কিলোজুল পার মোল, প্রতি মোলে এত কিলোজুল এখানে এনথালপির পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ওয়াটারের ক্ষেত্রে এখানে আমাদের এনথালপির পরিবর্তন এত হচ্ছে। তাহলে এখানে একদম সহজ একটা প্রশ্ন ছিল যে 2 মোল পানি উৎপাদনে এনথালপির পরিবর্তন কত? একদম সহজ একটা প্রশ্ন। সেটা হলে 1 মোলে এতটুকুর হচ্ছে, তাহলে 2 মোলে কত হবে? এইটার সাথে 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। মানে এত বেশি চিন্তা করার প্রয়োজন নেই, একটা সহজ প্রশ্ন ছিল। অনেকেই আসলে বুঝতে পারেনি, এটা ঐকিক নিয়মের মতো এই প্রশ্নটা দিয়েছিল, অনেক মজার একটা প্রশ্ন। তাহলে 1 মোল ওয়াটার উৎপাদনের ক্ষেত্রে এনথালপির পরিবর্তন যতটুকু হবে, আর 2 মোলের ক্ষেত্রে বা 2 মোলের ক্ষেত্রে আমরা সেটা থেকে দ্বিগুণ পরিমাণে এনথালপির পরিবর্তন খুঁজে পাবো। তাহলে 2 দ্বারা গুণ করে আমাদের কাছাকাছি যে মানটা আছে, 2 এর কাছাকাছি এখানে দেখুন 142, এটাও তো হবে না। এটা 2 দ্বারা গুণ করলে এটাও হবে না, 285 এটাও হবে না। তাহলে আমাদের সি নম্বর যে অপশন আছে এইটা কিন্তু হবে। এটা অনেক বেশি সহজ প্রশ্ন, আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন বিসিএস পরীক্ষায় কী ধরনের সহজ প্রশ্ন করে, অনেক সহজ প্রশ্ন করে, আসলে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এই যে 4 নম্বর যে প্রশ্ন, 4-এর যে প্রশ্নটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4-এর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, মানে একটা হলো থিওরি থেকে এই প্রশ্নটা করেছে। এটা কিন্তু সরাসরি কোনো এমসিকিউতে প্রশ্নটা ছিল না। অনেকেই যে এমসিকিউ প্রশ্ন থাকে না, সেই এমসিকিউতে ছিল না। এটা সরাসরি একটা হলো থিওরি, সেই থিওরির যে প্রথম পার্ট সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে। তাহলে এই যে আমাদের 4 নম্বর প্রশ্ন, দেখেন স্থির ড্যাশে একটা প্রক্রিয়ার তাপ এবং এনথালপির পরিবর্তন, তার মানে তাপ এবং এনথালপির পরিবর্তন কোন কন্ডিশনে সমান হয় সেইটাই কিন্তু আমাদের এই প্রশ্নে চাইছে। সেটা হলো একটা হলো আয়তনে, স্থির আয়তনে হবে, স্থির তাপমাত্রায় হবে, নাকি স্থির, এটা হলো এন্ট্রপিতে, এটা অ্যাপিতে না, এটা এন্ট্রপিতে হবে। আর ডি যেটা আছে, ডিটা হলো চাপে। তার মানে 4টা কন্ডিশনে কোন কন্ডিশনে এইখানে তাপ এবং এনথালপির পরিবর্তন যে সমান হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে তাপ গতিবিজ্ঞানের আমাদের এই থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু আমরা একদম থিওরিটা তুলে দিয়েছি, এগুলো আপনাদের জানার প্রয়োজন, এগুলো কিন্তু আপনারা জানবেন এবং সেই জায়গা থেকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, এইটা কিন্তু আমরা জানি। সেটা হলো যে আমাদের যে সিস্টেম যে তাপ শোষণ করে, সেই শোষিত তাপ কি করে? শোষিত তাপ কিন্তু প্রথমত যে অংশটা যে তাপটা শোষণ করে সেটা হলো প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি, সেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং সিস্টেম দ্বারা কিছু পরিমাণে কাজ সম্পাদিত হয়। তাহলে শোষিত তাপ এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে এবং সিস্টেম দ্বারা সম্পাদিত এবং সিস্টেম দ্বারা কিছু কাজ সম্পাদন হচ্ছে। এই যে অভ্যন্তরীণ শক্তি যে বৃদ্ধি, এইটাকে আমরা ডেইলি দ্বারা ডিনোট করব এবং সিস্টেম দ্বারা সম্পাদিত যে কাজ সম্পাদন হচ্ছে সেটাকে আমরা পি ডেল ভি দ্বারা এটাকে আমরা ডিনোট করতে পারি। এখন ডেইলি মানে কি? আমাদের অবশ্যই এখানে কি হবে, দেখেন ডেইলি মানে কি, এখানে আমাদের এই শক্তি বৃদ্ধি মানে শক্তির পরিবর্তন, তার মানে পরিবর্তনটাকে আমরা E2 - E1 দিতে পারি। আর এখানে পি ডেল ভি মানে পরিবর্তন এখানে ভলিউমের পরিবর্তন, তাহলে V2 - হলো V1, মানে শেষ থেকে প্রথম যে আমাদের ভলিউম আসছে এই ভলিউমটা কিন্তু আমাদের কি হবে, এখানে এই পরিবর্তন হবে। এই পরিবর্তনটুকুই আমাদের চাইছে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আমরা লিখতে পারি, এটাকে আমরা একটু সাজায়ে যেটা পাই, একটা হলো E2 প্লাস হলো PV2, আরেকটা হলো E1 প্লাস হলো PV1। এখন এই যে E2 প্লাস হলো PV2, এইটাকে বলি আমরা এনথালপি। এটাকে কি বলবো আমরা? এনথালপি।
এইটা হলো আমরা এনথালপি বলবো। আর এইখানে E1 প্লাস V1 এইটাও হলো এনথালপি। তার মানে এনথালপি আমরা এই সমান আমরা যেটা বলতে পারি যে E প্লাস হলো পিভি, পি ডেল ভি, এইটা হলো এনথালপি। আমরা এনথালপি সমান এটা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এতটুকু লিখলাম। তাহলে H2 মাইনাস H1 এইটাকে আমরা ডেল এইচ লিখতে পারি। আর এইখানে আমরা কিউপি, পিটা হলো প্রেশার, এটা হলো আমরা স্থির চাপে যদি আমরা সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ফলে আমরা যেটা পাবো যে কিউপি সমান ডেল এইচ পাবো। কিউপি সমান ডেল এইচ পাবো, অর্থাৎ স্থির চাপে এই যে বিক্রিয়ার যে তাপটা এটা কিন্তু এনথালপির পরিবর্তনের সমান হচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এইটা কিন্তু আগে আমাদের যে বিসিএ, আমাদের যে নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা হতো লিখিত সিস্টেমে, এই লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতো যে স্থির চাপে প্রমাণ করুন। এটা আমাদের কিন্তু এই থিওরিটা ব্যাখ্যা করে আমাদের খাতায় লিখতে হতো যে প্রমাণ করুন স্থির চাপে কোনো একটা বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ এবং এনথালপির পরিবর্তন পরস্পর সমান হয়, এটা কিন্তু প্রমাণ করতে হতো, আগে লেব হতো। এখন এটা এমসিকিউ আকারে দিয়েছে। এই জন্য রিটার্নের প্রশ্নগুলোই কিন্তু এমসিকিউ আকারে দিয়েছে। যাদের কাছে বই আছে আপনাদের এই পৃষ্ঠায় চলে যান, গিয়ে দেখতে পাবেন যে এগুলো অনেকবার কিন্তু পরীক্ষায় আসছে। এবং আমাদের যে বই, এই বইতে কিন্তু এই যে আমাদের যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইয়ের কিন্তু একদম পুরো পৃষ্ঠাটাই এইটা এখানে তুলে দিয়েছি। তার মানে আমাদের যে উত্তর, এই উত্তরটা তাহলে কি হবে, স্থির চাপে বিক্রিয়া তাপ। তাহলে 4-এর যে প্রশ্ন, এই 4 নম্বর যে প্রশ্ন, এটার যে সঠিক উত্তর কি হবে, সেটা হলো স্থির চাপে কিউপি, মানে সেটা হলো স্থির চাপে যে বিক্রিয়ার যে তাপটা হবে এটা কিন্তু এনথালপির পরিবর্তনের সমান হবে। তার মানে স্থির আয়তন এটা হবে না, স্থির তাপমাত্রা এটাও হবে না, স্থির এন্ট্রপি এটাও হবে না। সঠিক উত্তর হবে স্থির চাপে। সঠিক উত্তর কি হবে, স্থির চাপে। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করুন তো, যে এই যে 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। ভাইয়া আপু যারা আছি সবাই আমরা একটু কমেন্ট করি যে 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা, স্থির চাপে বিক্রিয়ার চাপ, এটা বুঝতে পেরেছি কিনা। 4-এ প্রশ্নটা কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি। 4 কি হবে সবাই আমরা একটু কমেন্ট করি। 4টা বুঝতে পেরেছি কিনা ভাইয়া আপু যারা আছি আমরা একটু কমেন্ট করি যে 4টা বুঝতে পেরেছি কিনা। ওকে, 4টা বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। ভাইয়া আপু যারা আছি 4টা আমরা একটু কমেন্ট করি। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমরা একটু দ্রুত পড়ব, আসলে দ্রুত পড়ার কিছু নাই, আমরা একটু স্লোলি পড়ি এবং অনেক কিছু আছে যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন। দেখেন 5 নম্বর যে প্রশ্নটা ছিল, আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্নই পড়ছি যে সমতাপীয় অবস্থায় একটা গ্যাসকে 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলে, দেখেন এখানে প্রথম যে ফার্স্ট যে ভলিউম এটা কিন্তু 10 লিটার, পরবর্তীতে যে ভলিউমটা ইনক্রিজ হলো সেটা কত হলো, আমাদের 20 লিটারে প্রসারিত হলো। গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, দেখেন গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, সেই কাজের পরিমাণটা কত জুল হবে, গ্যাস কর্তৃক যে সম্পাদিত কাজটা হলো সেই কাজের পরিমাণটা কতটুকু হবে সেটাই কিন্তু আমাদের চাইছে। তাহলে দেখেন সমতাপীয়, এই সমতাপীয় বা আইসোথার্মাল যে প্রসেস, এই প্রসেসে যে আমাদের যে কৃত কাজটা কী হবে সেটা কি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি। তাই কৃত কাজটা হবে ডাব্লিউ সমান এনআরটি লন V2 বাই হলো V1, এনআরটি লন V2 বাই V1। এটা হলো সমতাপীয় বা আইসোথার্মাল প্রসেসে আমাদের গ্যাস কর্তৃক যে সম্পাদিত কাজ হয় সেটার কিন্তু ইকুয়েশন। এখন এই ডাব্লিউ সমান এনআরটি, এখন আমরা এনের মান এখানে কত মোল গ্যাস, এই কত মোল গ্যাস নিয়ে কাজ করতেছি এনের মান কি আমরা জানি, এনের মান কিন্তু আমরা জানি না। এরপরে আর এর মান এটা কনস্ট্যান্ট, এটা আমরা জানি, কিন্তু কত টেম্পারেচারে আমরা এটা নিয়ে কাজ করতেছি সেটাও কিন্তু আমাদের এখানে দেয়া নেই। তার মানে এখানে কত মোল নিয়ে কাজ করতেছি সেটাও নাই, এবং কত টেম্পারেচার আছে সেটাও নিয়ে আমরা যে কাজ করতেছি সেটাও কিন্তু এখানে দেয়া নাই। আর এই যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটা ক্যালকুলেটর ছাড়া, উইদাউট ক্যালকুলেটর এই প্রশ্নটা সলভ করা সম্ভব না। তার মানে এই কোশ্চেনটা সবার আগে বাদ দিবেন, এই প্রশ্নটা সবার আগে বাদ দিবেন, কারণ এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের কখনো পরীক্ষায় আসবে না, আমরা এই জন্য আমাদের জানার প্রয়োজন নাই। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো টেম্পারেচার। এখানে যে আমাদের যে ভলিউমটা আছে, দেখেন এইখানে আমাদের আরেকটা বিষয় আছে সেটা হলো আমাদের এই সূত্রটা জানা প্রয়োজন যে আমাদের যে সমতাপীয় প্রসেসে, সমতাপীয় এই প্রসেসে আমাদের এই সম্পাদিত কাজটা কি হবে, এইটা কিন্তু আমাদের এই প্রশ্নটার
আমাদের এই সূত্রটা অনেক বেশি জানা প্রয়োজন, যে সমতাপীয় প্রসেসে আমাদের যে গ্যাস কর্তৃক যে সম্পাদিত কাজটা হবে সেই সম্পাদিত কাজের যে রাশিমালা এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু আমরা পড়বো, আমাদের যে থার্মোডাইনামিক্স আছে তাপগতিবিদ্যার যে একটা সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে রাশিমালা এই অধ্যায়ে কিন্তু আমরা পড়ব, এই অধ্যায়ে পড়ব। তাহলে এই যে ডাব্লিউ সমান এনআরটি লন V2/V1 এইটা মনে রাখবেন। আর এখানে এই প্রশ্নটা অসম্পূর্ণ, দেখেন এখানে আমি কিন্তু লিখে দিয়েছি, হ্যাঁ, যে এই ক্যালকুলেটর ব্যবহার না করলে এই প্রশ্নটির সঠিক উত্তর বের করা সম্ভব নয়। এবং এই প্রশ্ন দেখেন এখানে লিখে দিয়েছি, আপনারা এটা পড়ে নেবেন। এটা আমি দিয়েছি, এটা পরীক্ষা আসবে না। তাহলে 4-এ যেটা 6-এ দেখেন তাপহারী বিক্রিয়ায় কী ধরনের এনথালপি পরিবর্তন হয়। দেখেন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির যে পরিবর্তন, এই এনথালপির পরিবর্তনটা কি এটা আগে আমাদের জানতে হবে। এনথালপির যে পরিবর্তন সেটা হলো আমাদের এই যে ডেল এইচ, এই যে এনথালপির পরিবর্তন সেটা হলো এইচ প্রোডাক্ট মাইনাস হলো এইচ রিয়েক্টেন্ট। এইটা দ্বারা বোঝায় যে আমাদের উৎপাদের এনথালপি আর হলো বিক্রিয়কের যে এনথালপি, এই দুইটার যে ডিফারেন্স সেটাকেই আমরা বলবো যে এনথালপির পরিবর্তন। তাহলে এনথালপির পরিবর্তন বলতে যেটা বুঝি, উৎপাদের এনথালপি থেকে আমরা যদি বিক্রিয়কের এনথালপিটা এখানে বাদ দিই তাহলে যে এনথালপিটা পাবো সেটাকেই বলবো আমরা এনথালপির পরিবর্তন। এখন যেটা বলছে যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাবো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলেন তো দেখি। এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এইটা আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন আর অক্সিজেনের যে দহন বিক্রিয়া, এটা কিন্তু তাপহারী একটা প্রসেস। এই তাপহারী প্রসেসে সেটা হলো যে এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য এটাকে এই যে আমাদের যে গ্যাসের যে অণুসমূহ আছে এটা কিন্তু এই বাইরে থেকে তাপ শোষণ করে। তাহলে বিক্রিয়কের যে পদার্থগুলো আছে, এই বিক্রিয়কের পদার্থগুলো আমাদের বাইরে থেকে তাপ কি করে, শোষণ করে। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করুন, পানি খেয়ে নিই। দেখেন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ইকুয়েশনটা একটু দেখেন, এইখানে আসেন ডেল এইচটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এইটা আমাদের জানতে হবে। সেটা হলো যে এইচ যে প্রোডাক্ট আছে মানে এটা হলো উৎপাদের এনথালপি, আর এইচ রিয়েক্ট্যান্ট আছে এটা হলো আমাদের বিক্রিয়কের এনথালপি। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে উৎপাদের যে এনথালপিটা আছে এইটা এই বাইরে থেকে তাপ শোষণ করার ফলে উৎপাদের যে এনথালপি এইটা বেশি হয়, উৎপাদের এনথালপিটা বেশি হবে এবং রিয়েক্ট্যান্টের যে এনথালপি আছে এটা অনেক কম হবে। তাহলে আমাদের বেশিটা কোথায় পাচ্ছি, উৎপাদে বেশি পাচ্ছি, আর এখানে আমাদের রিয়েক্ট্যান্টে আমাদের এনথালপির পরিমাণ কি পাচ্ছি, আমরা কম পাচ্ছি। তাহলে যদি আমরা এই উৎপাদের এনথালপিটা বেশি হয় আর এখানে রিয়েক্ট্যান্টের যে এনথালপি এটা যদি কম হয়, ফলে টোটাল যে ডেল এইচের যে ভ্যালুটা এটা কিন্তু আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। ফলে আমরা যেটা পাবো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে এনথালপির যে পরিবর্তন এটা কিন্তু আমরা পজিটিভ একটা ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু পাবো। এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় আসছে যে তাপহারী বিক্রিয়ায় যে এনথালপির যে পরিবর্তন এটা কি হবে। দেখেন নেগেটিভ হবে, নেগেটিভ তো হবে না, কারণ এখানে যে আমাদের প্রোডাক্টের যে এনথালপি এটা অনেক বেশি হবে কার তুলনায়, আমাদের রিয়েক্টেন্টের তুলনায়। ফলে আমরা যেটা পাবো পজিটিভ একটা ভ্যালু পাবো। কি পাবো, পজিটিভ ভ্যালু পাবো। ফলে আমরা 6-এর যে প্রশ্নের উত্তর পাবো কি, 6-এর উত্তর পাবো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির যে পরিবর্তন এটা কি হবে, পজিটিভ হবে। ওকে, আশা করি 6 নম্বরের যে প্রশ্ন এই 6-এর প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, 7-এর যে প্রশ্ন এই প্রশ্নটাও আমাদের বই থেকে দিয়েছিল। যাদের কাছে বই আছে তারা বই খুলে এখনই গিয়ে দেখতে পারেন যে এই প্রশ্নটা আছে কিনা। বইয়ের পেজ নং হলো 69 নম্বর পেজে এই প্রশ্নটা দেয়া আছে। ওকে, 7 নম্বর যে প্রশ্ন এইটা আপনারা
আমাদের যে বই আছে এই বইতে খুব সুন্দর করে দেয়া আছে, দেখবেন যে ওখানে খুব সুন্দর করে আমাদের বইতে দেয়া আছে যে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার যে শর্ত কন্ডিশন, সেই জায়গা থেকে প্রশ্নটা আসছিল যে একটা আইসোলেটেড সিস্টেমে স্বতঃস্ফূর্ততার বা এখানে স্পন্টেনিয়াস বিক্রিয়ার যে স্পন্টেনিয়াসের মানে কোন কন্ডিশনে একটা বিক্রিয়া বা একটা রিয়াকশন এখানে স্পন্টেনিয়াসলি এখানে কমপ্লিট হয়, সেই কন্ডিশনটা কিন্তু আমাদের জানছে। আর বিক্রিয়ার যে স্বতঃস্ফূর্ততার যে ইকুয়েশন, এটা আমরা যে গিবস হেলমস যে ইকুয়েশন, এই গিবস হেলমস ইকুয়েশন থেকে কিন্তু আমাদের বইতেও আমরা এখানে অ্যানালাইসিস করেছি, সেই জায়গা থেকে আমরা এখন ইকুয়েশনটা দেখার চেষ্টা করব। আপনারা এই ইকুয়েশনটা দেখেন, এই ইকুয়েশনের অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। আমরা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার ক্ষেত্রে এখানে দেখেন ডেল এইচের যে ভ্যালুটা আছে এবং এখানে কয়টা প্যারামিটার, কয়টা দেখেন ডেল এইচ আছে আর হলো টি ডেল এস আছে। এখন নেগেটিভ হওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কি, ডেল এইচের যে ভ্যালু ডেল জি যদি নেগেটিভ হয় তখন কিন্তু আমাদের এই যে বিক্রিয়ার যে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। এখানে তিনটা কন্ডিশন দেয়া আছে, এই তিনটা কন্ডিশন আপনারা দেখে নেবেন। এই তিনটা কন্ডিশন আপনারা একটু দেখে নেবেন। এখানে তিনটা কন্ডিশনে আমরা দেখেন বিষয়টা হলো মানে এটার মধ্যে মূল কনসেপ্টটা হলো যে ডেল জির ভ্যালুটা যদি নেগেটিভ হয় তখন কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হতে পারে। তা ডেল জির যে ভ্যালু এটা নেগেটিভ হবে কোন কোন সেন্সে এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে। সেটা হলো ডেল এইচের ভ্যালুটা যদি নেগেটিভ হয় এবং ডেল এস মানে অ্যান্ট্রোপির যে চেঞ্জ, এখানে দেখেন ডেল এইচটা হলো এনথালপির পরিবর্তন আর ডেল এসটা হলো অ্যান্ট্রোপির পরিবর্তন। এই ডেল এসের ভ্যালুটা যদি পজিটিভ হয় তখন কিন্তু ডেল জিটা ঋণাত্মক হবে এবং ফাইনালি আমরা বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখন আমরা যেটা দেখলাম যে ডেল এসের ভ্যালুটা কী হবে, পজিটিভ হবে। অ্যান্ড পজিটিভ হওয়ার শর্তটাকে এখানে দেখেন ডেল এস লেস দ্যান কিন্তু 0, ফলে আমরা যেটা পাচ্ছি যে এইখানে ডেল এসের ভ্যালুটা নেগেটিভ পাচ্ছি, তাহলে এই কন্ডিশনটা হবে না। ডেল এস সমান 0 হওয়া যাবে না, এটাও হবে না। তাহলে ডেল এস নেগেটিভও ডেল এস ঋণাত্মকও বড় না, এটা না। আমরা যেটা দেখলাম ডেল এসটা পজিটিভ হবে, পজিটিভ মানে 0 থেকে বড়। এই যে আমাদের 0 থেকে বড় কোন কন্ডিশনে পেয়েছি আমরা, কিন্তু সি নম্বর যে অপশন আছে ডেল এসটা আমাদের 0 থেকে বড় হবে, এটা আমাদের সি নম্বর অপশনে আসে। ফলে আমরা যেটা পাচ্ছি যে ডেল এসের যে ভ্যালুটা এটা যদি পজিটিভ হয় আমরা আমাদের ডেল জির যে ভ্যালু এটা নেগেটিভ পাবো এবং কোনো একটা বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কী হবে, সম্পন্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আমাদের 8 নম্বর যে প্রশ্ন, এটাও কিন্তু মজার একটা প্রশ্ন দিয়েছে। সেটা হলো 8-এর যে প্রশ্নটা, একটা বিক্রিয়ায় 50 কিলোজুল তাপ নির্গত হয়। আচ্ছা, 50 কিলোজুল তাপটা নির্গত হচ্ছে এবং 20 কিলোজুল পরিমাণ তাপ গ্যাস সম্প্রসারণজনিত কাজ সম্পাদন হলে আচ্ছা স্থির চাপে বিক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু হবে। দেখেন স্থির চাপে বিক্রিয়ায় যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমরা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল এইটা থেকে জানি যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন এটা হলো কিউটা হলো অভ্যন্তরীণ শক্তির যে কিউটা হলো কি মানে এটা তাপ, কিউটা হলো কি সিস্টেম দ্বারা শোষিত বা নির্গত তাপের পরিমাণ, এটা হলো কিউটা হলো শোষিত বা নির্গত তাপ। আর ডাব্লু যেটা আছে ডাব্লুটা হলো যে এটা হলো কাজের পরিমাণ। আমরা ডাব্লু সমান পি ডেল ভি দেখেছি না, ডাব্লু সমান পি ডেল ভি প্রথমে যে একটা ইকুয়েশন ছিল সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি। ফলে আমরা যেটা শিখবো এই ইকুয়েশনটা আমাদের জানা অনেক বেশি প্রয়োজন। যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলে এখানে দেখেন শোষিত বা নির্গত তাপ এবং আমাদের যে কাজের যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এইটা সমান আমরা যেটা বলতে পারি যেখানে শোষিত বা নির্গত তাপের পরিমাণ আর হলো যে পরিমাণ সম্পাদিত কাজ মানে যে পরিমাণে কাজ সম্পাদিত হচ্ছে এই দুইটার যে যোগফল আর হলো এখানে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এটা কিন্তু পরস্পর কী হবে, সমান হবে। ফলে আমরা একটু মানটা বসাই দিব। দেখেন এখানে আমাদের আরেকটা বিষয় সেটা হলো যে এখানে তাপটা নির্গত হচ্ছে, আমরা এই যে কিউ এবং ডাব্লুর যে সাইন এইটা আমাদের জানা প্রয়োজন। কিউটা কখন আমাদের পজিটিভ হবে এবং ডাব্লুটা কখন পজিটিভ হবে বা নেগেটিভ হবে, বা কিউটা কখন পজিটিভ বা নেগেটিভ হবে, এই দুইটা কনসেপ্ট আমাদের এখান থেকে জানা বেশি প্রয়োজন। ফলে আমরা এখন এই দুইটা জানবো এবং সেখানে মানটা আমরা কিন্তু ইনপুট করব। আমাদের এখানে 50 কিলোজুল তাপ নির্গত হয়েছে, যেহেতু তাপ নির্গত হয় সুতরাং এখানে যে তাপের পরিমাণ এটা কিন্তু নেগেটিভ হবে। ভালো করে মনে রাখবেন, নির্গত তাপের ক্ষেত্রে এখানে কিউ এর যে মানটা আছে এটা কিন্তু নেগেটিভ হবে। নির্গত তাপের ক্ষেত্রে কিউ এর যে ভ্যালুটা এটা নেগেটিভ হবে, আর শোষিত তাপের ক্ষেত্রে এখানে কিউ এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু পজিটিভ হবে। ফলে আমরা যেটা পাবো
এখানে 50 কিলোজুল তাপ, এটা কিন্তু নেগেটিভ আমরা একটা তাপ পাবো। ফলে আমরা যেটা পাবো, কিউ এর যে ভ্যালুটা পাবো, এখানে কিউ সমান আমরা যেটা লিখতে পারি, কিউ সমান আমরা লিখবো যে -50 কিলোজুল। কিউ সমান আমরা যেটা লিখবো -50 কিলোজুল। আরেকটা হলো 20 কিলোজুল পরিমাণ গ্যাস। দেখেন 20 কিলোজুল পরিমাণ গ্যাস সম্প্রসারণজনিত কাজ সম্পাদন হলে, তাহলে দেখেন এইটা হলো গ্যাস নিজে নিজে সম্প্রসারিত হয়েছে, মানে গ্যাসের সম্প্রসারণজনিত কাজ, তার মানে এই কাজটা কিন্তু সিস্টেমের উপর করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে গ্যাসের যে সম্প্রসারণজনিত কাজ, এটা মানে গ্যাসটা সিস্টেমের উপর কাজ করেছে। আর গ্যাসটা যদি সিস্টেমের উপর কাজ করে তখন কি হবে, ডাব্লিউ যেটা আছে এই ডাব্লিউটা কিন্তু নেগেটিভ হবে। এই যে সাইনটা, এটা আমাদের ভালো করে জানতে হবে। ফলে আমরা যেটা পাচ্ছি যে এখানে নির্গত তাপ মানে তাপের যে ভ্যালুটা দেওয়া আছে এটা নেগেটিভ হবে, এবং আমাদের যেহেতু গ্যাসের সম্প্রসারণজনিত এখানে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, আর গ্যাসের সম্প্রসারণজনিত ভ্যালুটা এটা নেগেটিভ হবে, অর্থাৎ গ্যাসটা সিস্টেমের উপর কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমাদের যে এখানে 20 কিলোজুল যে এখানে তাপটা দেওয়া আছে, এটাও কি এই 20 কিলোজুল যে কাজের পরিমাণটা দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের কি হবে, নেগেটিভ হবে। ফলে এই দুইটা নেগেটিভকে যোগ করলে, অর্থাৎ এখানে -50 কিলোজুল আর এখানে -20 কিলোজুল, অর্থাৎ -70 কিলোজুল কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এইখানে কি আছে, -30 কিলোজুল, এটা হবে না। এখানে +30 কিলোজুল, এটাও হবে না। এই সি নম্বর অপশনে দেখেন আমাদের কি দেওয়া আছে, -70 কিলোজুল যে এখানে তাপ আছে, এই 70 কিলোজুল যে তাপ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। ফলে আমাদের এখান থেকে যে বিষয়টা জানা প্রয়োজন, আমাদের এই থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, এটা আমরা জানবো, এবং এখানের ক্ষেত্রে কিউটা কখন পজিটিভ হবে এবং ডাব্লুটা কখন পজিটিভ হবে বা নেগেটিভ হবে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। বলেন এই যে ম্যাথটা, এটা বুঝতে পেরেছেন কিনা? সবাই আপনারা একটু কমেন্ট করেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। কে জুনায়েদ বলেছেন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। না, ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সবাই আমরা একটু কমেন্ট করি। সবাই আমরা একটু কমেন্ট করি যে এটা বুঝতে পেরেছি কিনা। সবাই আমরা এটা একটু বুঝতে পেরেছি কিনা, সবাই আমরা একটু কমেন্ট করি। সবাইকে আমরা ঘুমাই গেছি, আমরা 12:30 পর্যন্ত ক্লাস নেই, দেখি কতগুলো আমরা প্রশ্ন সলভ করতে পারি। এটা বুঝতে পেরেছেন কিনা ভাইয়া আপু যারা আছি? ফারজানা আক্তার আপু, তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা শোষণ হবে, তাপমাত্রা শোষণ করে, ইয়েস। ওকে, সবাই আমরা একটু কমেন্ট করি যে এটা বুঝতে পেরেছি কিনা। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, ছোট ছোট প্রশ্ন হবে। সবাই আমরা একটু কমেন্ট করি যে বুঝতে পেরেছি কিনা। ওকে, আপনারা কমেন্ট করতেছেন না কেন? নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না? দুরুল হুদা বলেছেন জি স্যার, এমএসটি রিফা, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে দেখেন এই প্রশ্নটাও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে, সেটা হলো যে 1 মোল মোনোঅ্যাটমিক আদর্শ গ্যাসের 300 কেলভিন তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কত? এইটাও আমাদের খুব মজার একটা প্রশ্ন করছে, সেটা হলো যে 1 মোল মোনোঅ্যাটমিক আদর্শ গ্যাসের 300 কেলভিন তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তির যে পরিমাণ, এই অভ্যন্তরীণ শক্তির পরিমাণের ক্ষেত্রে আমরা দেখেন এখানে খুব সুন্দর প্রশ্ন করেছে। এইটা ক্যালকুলেটরের প্রয়োজন নেই। কেন ক্যালকুলেটরের প্রয়োজন নেই, এটা আমরা একটু সমাধানটা দেখি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তি পরিমাপের আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমাদের জানা ফরজ কাজ। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি পরিমাপের জন্য যে আমাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সলভ করার ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা জানতে হবে সেটা হলো ইউ সমান
F/2 nRT। আমরা পিভি সমান nRT ইকুয়েশন তো জানি, পিভি সমান nRT ইকুয়েশন এইটা কিন্তু জানি। এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো এটা হলো ইউ সমান F/2 nRT। এই পিভি সমান nRT এইটা দিয়ে মনে রাখবেন যে F/2 nRT এইটার সাথে মিল রেখে এটা মনে রাখবেন F/2 nRT। এখানে এফটা হলো কি, এফটা হলো ডিগ্রি অফ ফ্রিডম, এফটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। দেখেন এইখানে আমাদের যে প্যারামিটারগুলো দেওয়া আছে এগুলো আমরা জানি কি না। এখানে ডিগ্রি অফ ফ্রিডম এটা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারতেছি না এটা কী হবে। এনের মানটা যেহেতু 1 মোলের ক্ষেত্রে বলা হয়েছে, 1 মোলের ক্ষেত্রে দেওয়া আছে, তার মানে এনের মান 1। আর এর মান আরই থাকুক, কারণ আর এর মান এখানে বসানোর প্রয়োজন নাই, অপশনে আরই দেওয়া আছে। আর টি যেটা দেওয়া আছে টিটা টি থাকুক, কারণ এখানে এটার মান বসানো হয়নি। আর এখানে মূল যে কনসেপ্ট সেটা হলো এফ এর যে ভ্যালু মানে ডিগ্রি অফ ফ্রিডম, এফটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। এফ যেটা আছে এই আমরা এফটা হলো ডিগ্রি অফ ফ্রিডম বলি, এখানে দেয়া আছে এই এফটাকে ডিগ্রি অফ ফ্রিডম বলি। এই ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালুটা কত হবে সেটা আমাদের জানা প্রয়োজন। এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমত আমাদের সূত্রটা জানতে হবে, এবং এখানে 1 মোল মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যে আদর্শ গ্যাসগুলো নিয়ে আমরা কাজ করি সেই জায়গা থেকে আমাদের এই ডিগ্রি অফ ফ্রিডমটা কী হবে সেটা আমাদের জানার প্রয়োজন। তাহলে দেখেন প্রশ্নটা চলে যাই। 1 মোল মানে এনের মান যেটা আছে সেটা হলো 1 পাবো আমরা। আর মোনো অ্যাটমিক আদর্শ গ্যাস, এই গ্যাস কোনগুলো? মোনো অ্যাটমিক বলতে মানে এক পরমাণু গ্যাস, সেটা হলো কি যে আমরা হিলিয়াম পাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হ্যাঁ, জ্যানন, রেডন, এইগুলো হলো মোনো অ্যাটমিক গ্যাস। কারণ এইগুলো নিষ্ক্রিয় গ্যাস, এরা সাধারণত অণু গঠন করে না। তাহলে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন এই গ্যাসগুলোকে আমরা মোনো অ্যাটমিক গ্যাস বলি। এই মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে মানে এরা হলো 3 ডাইমেনশনাল সিস্টেমে কাজ করে থাকে। তো এই 3 ডাইমেনশনাল সিস্টেমে কাজ করে থাকলে এদের যে ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে এই ডিগ্রি অফ ফ্রিডম যেটা এটা কিন্তু আমরা 3 ধরে থাকি। তাহলে এইখান থেকে আমাদের মূল যে কনসেপ্টটা বের করে নিতে হবে যে এখানে ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালুটা কত। তাহলে এখানে কিন্তু আমরা একটা ব্যাখ্যাও দিয়েছি, দেখেন যে এক পরমাণু গ্যাস যেমন আমাদের এই যে আমরা যেটা বললাম যে আমাদের নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এরা শুধুমাত্র দেখেন 3 ডাইমেনশনাল সিস্টেমে এরা কিন্তু এই স্থানান্তর গতি দেখায়, অর্থাৎ ট্রান্সলেশনাল যে মোশন আছে এটা কিন্তু আমরা শো করে, কোথায় শো করে? এটা কিন্তু 3 ডাইমেনশনাল যে সিস্টেম আছে সেই 3 ডাইমেনশনাল সিস্টেমে এরা কিন্তু ট্রান্সলেশনাল যে মোশন আছে অর্থাৎ স্থানান্তরের গতি, অনুসময়ের যে স্থানান্তর গতি এরা কিন্তু এই 3D সিস্টেমে এটা কিন্তু দেখায়। ফলে তাদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু কিন্তু আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। এখানে এফ এর যে ভ্যালুটা বসাই দেন, তাহলে এফ এর যে ভ্যালু এখানে 3 বসালে আমরা যেটা পাচ্ছি 3/2 nRT। আর অন্য কোনো কিছুই করতে হবে না, এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে এইটা জানাই আমাদের প্রয়োজন। তাহলে 1 মোল এই মোনো অ্যাটমিক আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে 3/2 nRT কোথায় আছে? এই 3/2 nRT, এইটাই উত্তর হবে। তাহলে 9 নম্বর যে প্রশ্নটা এইটা হবে আমাদের 3/2 nRT। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন 10-এর যে প্রশ্ন, 10-এর প্রশ্নের উত্তরটা কী হবে সবাই একটু বলেন। 10 নম্বর। আচ্ছা, তার আগে সবাই একটু বলেন তো দেখি 9টা বুঝতে পেরেছেন কি না। 9 নম্বর যে প্রশ্নটা ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের যে ভ্যালু বের করে আমাদের যে 3/2 nRT এটা বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। এবং 10 নম্বরটা কী হবে সেটা একটু বলি। আজকে আমরা শেষ করে দেই, সবাই আছেন, আপনারা জেগেই আছেন, শেষ করে দেই আমরা এই পার্টটা শেষ করে দেই। পরের পার্টে ইনশাল্লাহ আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, আমরা যেটা দেখব সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়া। দেখেন কোনটা রাসায়নিক বিক্রিয়া? দেখেন পানি বাষ্পীভূত হওয়া মানে পানি লিকুইড থেকে পানিটা কি হবে? বাষ্প হবে। লিকুইড থেকে গ্যাস হবে, লিকুইড থেকে বাষ্প হবে। এইটা কিন্তু পানি থাকতেছে, এটা রাসায়নিক বিক্রিয়া হবে না। পানিতে শুক্রোজের দ্রবণ তৈরি করা হলে পানিতে শুক্রোজের দ্রবণ তৈরি করা, এটা তো কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না, এটা জাস্ট আয়নিত অবস্থায় থাকে। এই যে শুক্রোজের যে দ্রবণগুলো পানিতে আয়নিত অবস্থায় থাকে, এটা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না। আবার পানিতে যে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ এটাও কিন্তু কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে আমরা যেটা অপশন পাচ্ছি সেটা হলো কাঠ পোড়ানো। মনে রাখবেন যে পোড়ানো, দহন করা, দহন মানেই হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া এই পোড়ানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। পোড়ানো মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। আর এই অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই যে নতুন কিছু আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে এইখানে পুরানো, দহন এগুলো মানেই হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে একটা এখানে কনসেপ্ট একটা রেখে রাখেন, দহন বিক্রিয়া মানেই রাসায়নিক বিক্রিয়া। দহন বিক্রিয়া, পুরানো মানে দহন করা। বলে যে তোমার প্রেমের দহনে আমি পুড়ে ভস্ম হয়ে গেলাম,
এই যে দহন, দহন মানে হলো পোড়ানো, জ্বালানো, মানে সেখানে অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হবে। সবাই আমরা একটু লিখে রাখি যে এই দহন বিক্রিয়া মানেই হলো রাসায়নিক বিক্রিয়া, লিখে রাখি, এইটা অনেক বেশি কাজে লাগবে। তাহলে দহন বিক্রিয়া মানে রাসায়নিক বিক্রিয়া, দহন বিক্রিয়া মানেই হলো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। দহন বিক্রিয়া মানেই হলো রাসায়নিক বিক্রিয়া। সবাই আমরা একটু কমেন্ট করি, দহন বিক্রিয়া মানেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া। সবাই আমরা একটু কমেন্ট করি, দ্রুত আমরা একটু কমেন্ট করি। বাকি যে প্রশ্নগুলো আছে 18টা প্রশ্ন, তো আর 8টা প্রশ্ন আছে, বাকি প্রশ্নগুলো অনেক বেশি সহজ। তাহলে এই যে কোনটি রাসায়নিক বিক্রিয়া, বাকি 3টা যেহেতু হবে না, তাহলে এই যে কাঠ পোড়ানো, এটা কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়া, কারণ পোড়ানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই আমাদের রাসায়নিক বিক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন আমরা আরও সুন্দর ব্যাখ্যা দিয়েছি। এখানে আমাদের বইয়ের যে ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু অনেক মজার এবং আপনারা পড়ে অনেক বেশি মজা পাবেন। এই যে দেখেন, এইখানে কাঠ মানে হলো সেলুলোজ, সেলুলোজের এটা কিন্তু আমরা রাসায়নিক সংকেত দিয়েছি সেলুলোজ। কাঠ মানে হলো সেলুলোজ, সেলুলোজকে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা পোড়াই, তাহলে আমরা যেটা পাবো যে কার্বন ডাই অক্সাইড পাবো, ওয়াটার পাবো, হিট পাবো। আরেকটা এখান থেকে মনে রাখবেন, লেখেন যে কোনো জৈব যৌগকে পোড়ালে, লেখেন আরেকটা কনসেপ্ট লিখে রাখেন, এটা অনেক বেশি কাজে লাগবে, কারণ একটা জিনিস শিখলে আপনি অন্যান্য যত ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে সব কিছু শিখবেন। লিখে রাখেন যে যে কোনো জৈব যৌগকে পোড়ালে, পোড়ালে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, দহন বিক্রিয়া করা, তাহলে যে কোনো জৈব যৌগকে পোড়ালে সবসময়ের জন্য কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবেন। সবসময় কার্বন ডাই অক্সাইড এবং বাষ্প, যেটা কার্বন ডাই অক্সাইড এবং বাষ্প পাবেন, মানে এইটা কমন, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এইটা হলো কমন। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার পাবেন। আর যেহেতু পোড়াচ্ছেন, এইখানে কিছু পরিমাণে এখানে কী হবে, হিট প্রডিউস হবে। ফলে আমাদের যে বিষয়টা জানতে হবে যে এইখানে আমরা সেলুলোজকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো, ভস্মীকরণ করব বা এখানে আমরা দহন করব, এই সেলুলোজের দহনে আমরা যেটা পাবো, আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, ওয়াটার পাবো, এবং যেহেতু পোড়াচ্ছি কিছু পরিমাণে এখান থেকে আমাদের কি পাবো, আমরা এখানে হিট প্রডিউস হবে, সেই হিটটা কিন্তু আমরা পাবো। এই যে প্রশ্ন, এটা কিন্তু আমাদের জানতে হবে এবং এই কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় রাখবেন। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে। 11 নম্বর প্রশ্ন অনেক বেশি মজার প্রশ্ন। আমরা বিভিন্ন ধরনের তড়িৎ পরিবাহিতার যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো আছে, আমরা তড়িৎ পরিবাহী যে পদার্থ, এগুলো নিয়ে কিন্তু কাজ করেছি। আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির প্রশ্ন, এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের দেখেন আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, এই বইয়ের 129 নম্বর পেজে এই প্রশ্নটা একদম হুবহু দেওয়া আছে। আমরা এই সেমিকন্ডাক্টর হিসেবে 2টা ম্যাটেরিয়ালের নাম আমরা খুব ভালো করেই জানি, সেটা হলো যে সেমিকন্ডাক্টর কারা। সেমিকন্ডাক্টর হলো তারাই যারা আমাদের যে সুপরিবাহী পদার্থ আছে, এই সুপরিবাহী পদার্থের চেয়ে আমাদের কম পরিমাণে এখানে কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। আর হলো আমাদের কি আছে, কুপরিবাহী পদার্থ, যাদের ভিতর দিয়ে যায় না, কোনো তড়িৎ পরিবহন হয় না। তার মানে সুপরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি একটা কন্ডিশনে আমরা যে পরিবহন ক্ষমতা পাচ্ছি, সেটা কার, সেটা হলো অর্ধপরিবাহী পদার্থ। আর অর্ধপরিবাহী পদার্থ হিসেবে আমরা সিলিকন এবং জার্মেনিয়ামের নামটা অনেক বেশি জানি। এখানে কপার আছে, কপারটা সুপরিবাহী হয়, তার মানে এটা হবে না। অ্যালুমিনিয়াম, এটাও হবে না। আমাদের জিঙ্ক, এটাও হবে না। আমরা সিলিকন এবং জার্মেনিয়াম, এই সিলিকন এবং জার্মেনিয়াম আমাদের অপশনে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, অর্থাৎ এখানে জার্মেনিয়াম দেওয়া আছে। আমাদের এই সিলিকন এবং জার্মেনিয়াম এরা কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ফলে আমাদের যে উত্তর কি হবে, আমাদের ডি নম্বর অপশন অর্থাৎ জার্মেনিয়াম, এটাই সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার হয়, এটা হলো জার্মেনিয়াম। দেন এইটা নিয়ে আমরা সুন্দর ব্যাখ্যা দিয়েছি আমাদের যে বই আছে। অর্ধপরিবাহীর এখানে ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো কিন্তু ক্লাসে আমরা বিস্তারিতভাবে শিখিয়েছি, এগুলো ভালো করে দেখবেন। দেখেন এখানে উদাহরণ হিসেবে অনেকগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে, এই ম্যাটেরিয়ালগুলো ভালো করে পড়বেন। কী কী দেওয়া আছে, সিলিকন, জার্মেনিয়াম, এটা কমন, এটা আমরা পড়বো। এরপরে গ্যালিয়াম আছে, আর্সেনাইট আছে, ইন্ডিয়াম আছে। এই যে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইট, ইন্ডিয়াম, এই পদার্থগুলো সেমিকন্ডাক্টর এই পদার্থ হিসেবে কাজ করে, এগুলো কিন্তু আমরা ভালো করে জানবো। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এই যে রিসেন্টলি যে চ্যাপ্টারটা আমরা কিন্তু পড়েছি, সেটা হলো যে ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণে আমরা এখানে কোনটা উৎপন্ন হয়, সেটা কিন্তু আমরা জানবো। দেখেন যে ক্লোরাইডের জলীয় দ্রবণ, জলীয় মানে এখানে ওয়াটারের উপস্থিতি থাকবে। এর ফলে আমরা যেটা পাবো, সোডিয়াম ক্লোরাইড যে ভাঙবে, ফলে সোডিয়াম ক্লোরাইড ভেঙে আমরা কি পাবো, সোডিয়াম আয়ন পাবো, প্লাস হলো ক্লোরাইড আয়ন পাবো। আর ওয়াটারের উপস্থিতিতে আমরা এখানে কি পাবো, প্রোটন পাবো, আর হলে কি পাবো, হাইড্রোক্সিল আয়ন পাবো। এই চারটা এখানে আমরা কি পাবো, আয়ন পাবো। তাহলে দেখেন আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম ধাতু কিন্তু পাওয়া যায় না, আমরা কি পাই, ক্লোরিন গ্যাস পাই এবং হাইড্রোজেন গ্যাস পাই।
আমরা ক্লোরিন গ্যাস পাবো, হাইড্রোজেন গ্যাস পাবো। এখন ক্লোরিন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস এটা কিন্তু আমাদের অপশনে নাই। আরেকটা কি অপশনে দেওয়া আছে দেখেন, এখানে সোডিয়াম ক্লোরাইড, এটা তো হবে না। সোডিয়াম কার্বনেট এটাও হবে না। সোডিয়াম বাইকার্বনেট এটাও হবে না। কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা আসলে কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা একটু দেখি। সেটা হলো, আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। সেটা হলো ক্লোর অ্যালকালি প্রসেস। এই প্রসেসটা আমাদের জানা প্রয়োজন। ক্লোর অ্যালকালি প্রসেস আছে। এই প্রসেসে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যখন আমরা ইলেকট্রোলাইসিস করতেছি, তড়িৎ বিশ্লেষণ করতেছি, তখন আমরা যেটা পাচ্ছি যে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এই হাইড্রোজেন গ্যাসটা হলো ক্যাথোডে উৎপন্ন হবে। ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো আর অ্যানোডে আমরা ক্লোরিন গ্যাস পাবো। এটা আমরা যখন ইলেকট্রোলাইসিস করবো তখন আমরা এটা পাই। এটা আমরা ক্লাসে কীভাবে পাই এগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে বুঝিয়েছি, সেটা কিন্তু কমন পড়েছে। এখন হাইড্রোজেন আর ক্লোরিন তো অপশনে নাই, কিন্তু এখানে আরেকটা আমরা প্রোডাক্ট পাবো, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পাবো। এটা হলো দ্রবণের মধ্যে অবশিষ্ট থাকবে। এটা হলো দ্রবণের মধ্যে অবশিষ্ট থাকবে। এই যে দ্রবণ, আমরা সোডিয়াম ক্লোরাইডের যখন জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষণ করছি সেই দ্রবণের মধ্যে এটা থাকবে। আর অ্যানোডে উৎপন্ন হবে কি ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হবে কি হাইড্রোজেন গ্যাস। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা পাচ্ছে এটা কিন্তু আমাদের দ্রবণের মধ্যে, এই সলিউশনের মধ্যে এটা কিন্তু এক্সিস্ট করবে। ফলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিন্তু আমরা এই কোস্টিক সোডা নামেও পরিচিত। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কোস্টিক সোডা বলে থাকি। আর আমরা দ্রবণে যেহেতু পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাই কিন্তু পরীক্ষায় দিয়েছিল। দেখেন খুব মজার একটা প্রশ্ন করছে, সেটা হলো যে দ্রবণে আমরা কোনটা পাচ্ছি। এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তর হবে। 12 নম্বর যে প্রশ্ন, এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করে। সবাই আমরা একটু কমেন্ট করি যে এইটা বুঝতে পেরেছি কিনা, যে ব্রাইনের যে তড়িৎ বিশ্লেষণ এইটা বুঝতে পেরেছি কিনা। ব্রাইনের যে তড়িৎ বিশ্লেষণ, ভাইয়া আপু যারা আছি সবাই আমরা একটু কমেন্ট করি যে এই যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ এইটা বুঝতে পেরেছি কিনা। 12 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ এটা বুঝতে পেরেছি কিনা। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ এটা বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। ক্লাসে সবাই আমরা একটু কমেন্ট করি বুঝতে পেরেছি কিনা। আমি কমেন্ট করতেছি। সবাই একটু বলি দ্রুত, ভাইয়া আপু যারা আছি আমরা এটা শেষ করে দেই। আজ 6টা প্রশ্ন আছে, ঘুমাবে নেই তো, ঘুমানোর আগে এই প্রশ্নটা আমরা একটু সলভ করে দিই। দেখেন এই যে আমাদের যে একটা প্রশ্ন আসলো, মানে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 3টা প্রশ্ন আসছে, একটা অধ্যায় থেকে 3টা, 2টা চলে গেল, আরেকটা আছে। দেখেন গ্যালভানিক কোষ থেকেও পরীক্ষা প্রশ্ন আসছে। গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোনটা সত্য, এই 2 দিন আগেই পড়াইলাম আপনাদের। গ্যালভানিক কোষের ক্ষেত্রে কিন্তু এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে দেখেন অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, বলছে কোনটা সত্যি নয়, বলছে নয় মানে মিথ্যা কোনটা, তার মানে ফলস কোনটা, এটা আমাদের বের করতে হবে। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া হয় এটা সত্য, কিন্তু যেহেতু চাইছে হলো মিথ্যা, তার মানে এটা উত্তর হবে না। অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, এইটা সত্য কথা, 2টাই সত্য কথা, কিন্তু আমাদের চাইছে হলো মিথ্যা কথা, মানে আমাদের সত্যি নয়, কোনটা সত্যি নয় সেটাই আমাদের চাইছে। ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয়, দেখেন এইটার ক্ষেত্রে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। তার মানে অ্যানোডটা কিন্তু পজিটিভ হয়। গ্যালভানিক কোষের ক্ষেত্রে কি হয়, অ্যানোডটা কিন্তু পজিটিভ হয়, আর ক্যাথোড যেটা আছে ক্যাথোডটা হলো নেগেটিভ হয়। ক্যাথোডিন মনে কি পড়ে বলেছিলাম না, ক্যাথোডিন মানে ক্যাথোড নেগেটিভ, ক্যাথোড কিন্তু নেগেটিভ হবে। তাহলে ক্যাথোড যদি নেগেটিভ হয়, ক্যাথোডে কারা আসবে, পজিটিভ চার্জ, মানে ক্যাথোডে ক্যাটায়ন আসবে, এই ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে আসবে, ফলে ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয়, এইটা কিন্তু মিথ্যা কথা। ক্যাথোডে ধনাত্মক চার্জ যুক্ত হবে, কারণ ক্যাথোড নিজেই নেগেটিভ, আর নেগেটিভে কারা যাবে, পজিটিভ আয়নগুলো, আর পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন। বলেছিলাম এই ক্যাথোড হলো নেগেটিভ, আর নেগেটিভের কাছে কারা যাবে, যারা হলো পজিটিভ আয়ন, তার মানে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে আর অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। ফলে
আমরা যে বিষয়টা জানবো যে এই ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয়, এটা হলো মিথ্যা কথা। আর অ্যানোডে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। অ্যানোড যেহেতু এখানে কি অ্যানোডের জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, তার মানে এখান থেকে ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি থাকে, এটা সত্য কথা। কিন্তু আমার চাইছে মিথ্যা কথা, তার মানে এখানে ভুল হিসেবে আছে যে ক্যাথোডে ঋণাত্মক চার্জ যুক্ত হয়, এইটাই হলো ভুল। কারণ সঠিক হবে কি ক্যাথোডে পজিটিভ চার্জ যুক্ত হয়, তার মানে ভুলটাই চাইছে। সঠিক উত্তর কোনটা হবে? সি হবে। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো। ভাইয়া আপু যারা আছি সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। আপনারা কি মরে গেছেন নাকি? কোনো ধরনের এখানে রেসপন্স করতেছেন না আপনারা? এটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করেন। এইটা বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি ভাইয়া আপু যারা আছি। এইটা বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। শেষ করে দিব, কাছাকাছি চলে আসছে, আমরা শেষ করে দিব। সবাই আমরা একটু কমেন্ট করি। শুভ্র আকাশ ক্লাস করে অনেক ভালো লাগছে। এই যে এমএসটি রিফা বলছে ব্রাইনটা কি ভাইয়া, মানে সে ব্রাইন কি এখনই জানে না। এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড পানিতে মেশালে যে দ্রবণটা তৈরি হবে, এই সোডিয়াম ক্লোরাইডের যে ঘন জলীয় দ্রবণটা পাবো, সেই ঘন জলীয় দ্রবণটাকেই বলবো আমরা ব্রাইন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ব্রাইনটা কি? ব্রাইনটা হলো সোডিয়াম ক্লোরাইডের যে ঘন জলীয় দ্রবণ, এই সোডিয়াম ক্লোরাইডের যে গাঢ় জলীয় দ্রবণ, এটাকেই বলবো আমরা ব্রাইন। সে এখনো ব্রাইন কি সেটাই বুঝতেছে না। ব্রাইন বুঝিয়ে দিলাম, এটা ভালো করে পড়বেন। ওকে, নেক্সট টপিকে যাব। রমজান মাস কোনো ধরনের এখানে এই যে দেখেন এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের বইগুলো এত বেশি মানে এত ভালো কেন বা এত মজার কেন? কারণ যেখানে কনফিউশন হবে কোথায়, দেখেন এখানে একটা টার্ম দিয়েছি, এখানে মাথায় রাখবো কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে পারি। এখানে দেখেন আমরা আমাদের বইগুলোকে বলেছি আমাদের বইগুলো কেন বেশি মানে খুব মজাদার, কারণ এখানে যা যা প্রয়োজন এক্সট্রা অনেক তথ্য পাবেন এই বক্স আকারে দিয়েছি। যেখানে কনফিউশন হয়ে থাকে, কোথায় কনফিউশন হয়ে থাকে দেখেন এখানে যা যা প্রয়োজন এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। ওকে, এবং এইখানে দেখেন দেখেন এই যে আমাদের 14 নম্বর যে প্রশ্ন, এই 14 নম্বর প্রশ্নে আমরা আরেকটা মজার কিন্তু তথ্য এইখানে আমরা পেয়েছি, সেটা হলো আমরা সল্ট ব্রিজ, আমাদের এই সল্ট ব্রিজের ক্ষেত্রেও যে প্রশ্নটা আছে এটা কিন্তু দেখার চেষ্টা করেন। সেটা হলো তড়িৎ রসায়নের সেলের লবণ সেতুতে সল্ট ব্রিজ কোন লবণটি ব্যবহৃত, অর্থাৎ সল্ট ব্রিজ হিসেবে যে কোন লবণ ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা এই যে 2 দিন আগেই যে আমরা আমাদের শিখেছি, ইলেকট্রোকেমিস্ট্রি শিখেছি চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসছে। আর সল্ট ব্রিজে আমরা সল্ট হিসেবে কোন কোন লবণ এখানে ইউজ করতে পারি, এখানে দেখেন অ্যামোনিয়াম নাইট্রেট আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম নাইট্রেট আছে। এই যে লবণগুলো আছে এই লবণগুলো কিন্তু আমরা পেস্ট হিসেবে ইউজ করে থাকি। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট, এইটা কিন্তু আমরা পেস্ট হিসেবে ইউজ করে থাকি সল্ট ব্রিজে। তাহলে এই প্রশ্ন অপশনগুলো কোথায় আছে দেখেন, এখানে সোডিয়াম ক্লোরাইড এটা না, ক্যালসিয়াম ক্লোরাইড এটাও হবে না, পটাশিয়াম সালফেট এটাও হবে না। তার মানে এই যে পটাশিয়াম ক্লোরাইড ডি নম্বর অপশনে আছে, এই ডি নম্বর অপশনটাই কিন্তু সঠিক উত্তর। তার মানে এই যে পটাশিয়াম ক্লোরাইড এইটা কিন্তু আমরা সল্ট ব্রিজে পেস্ট হিসেবে ইউজ করে থাকি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটা একদম কমন প্রশ্ন, সহজ প্রশ্ন। দেখেন আরেকটা প্রশ্ন আসছে, লা শাতেলিয়ার নীতির কনসেপ্ট থেকে আরেকটা প্রশ্ন আসছে। এইগুলো কিন্তু আপনাদের ক্লাসে আমি খুব সুন্দর করে পড়িয়েছি। দেখেন এই প্রশ্নটা কিন্তু আমাদের এই যে 107 নম্বর পেজ, আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই আছে, কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইয়ের 107 নম্বর যে পেজ আছে, সেই 107 নম্বর পেজে কিন্তু এই প্রশ্নটা সরাসরি কমন ছিল। তাহলে আমাদের
এই যে 15 নম্বর যে প্রশ্ন, এই 15 নম্বর প্রশ্নটা কি ছিল? দেখেন, নাইট্রোজেন আর হলো হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়া তৈরি করতেছে এবং কিছু পরিমাণে আমরা এনার্জি পাচ্ছি। এইটা হলো অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়ায় কি বলছে যে যখন চাপ বৃদ্ধি করব তখন উৎপাদের পরিমাণ কি হবে? চাপ বৃদ্ধি করলে কি হবে? চাপ বেশি থেকে কমের দিকে যায়, তাহলে মোল সংখ্যা কোথায় বেশি? তাহলে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা এখানে 1 প্লাস হলে এখানে 3, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা টোটাল কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। আর উৎপাদের মোল সংখ্যা এখানে কত পাচ্ছি আমরা? এন এর মান কত পাচ্ছি? 2 পাচ্ছি। তারপরে কোথায় বেশি? বেশি হলো কোথায়? আমাদের বিক্রিয়কে বেশি। তখন আমরা চাপ প্রয়োগ করব। দেখেন, চাপ বেশি থেকে কমের দিকে প্রসারিত হবে। তাহলে চাপ বেশি করলে যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে। তার মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যখন আমরা চাপ প্রয়োগ করব, আমাদের বিক্রিয়কটা, এই যে বিক্রিয়ক যে পদার্থ আছে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হওয়ার কারণে এই সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হবে? সাম্যাবস্থা আমাদের ডানের দিকে অগ্রসর হবে। ডানের দিকে অগ্রসর হওয়া মানে অ্যামোনিয়া বেশি করে তৈরি করা, তার মানে উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। ফলে আমরা যেটা বলবো, যেহেতু এখানে মোল সংখ্যা কি আছে? মোল সংখ্যা বেশি আছে, বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, তাহলে যখন আমরা চাপ বৃদ্ধি করব তখন হলো এই বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে এখানে উৎপাদে কম আছে, এই উৎপাদের দিকে আমাদের যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা কিন্তু শিফট করবে কোন দিকে? আমাদের সাম্যাবস্থা শিফট করবে ডান দিকে। দ্যাট মিনস আমাদের এই অ্যামোনিয়ার যে উৎপাদন এটা অনেক বেশি বেড়ে যাবে। ফলে আমরা যেটা পাবো যে উৎপাদের পরিমাণটাকে, এটা কি হবে? উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে কোথায়? এই 1 নম্বর যে অপশন আছে এটা কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে পাবো। ফলে 15 নম্বর যে প্রশ্ন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা অনেক বেশি সহজ প্রশ্ন। কারণ লাসাতেলিয়ের যে কনসেপ্ট, আমাদের চাপের যে পরিমাণ এটা বাড়ালে বা কমালে কি হবে, আর আমাদের প্রশ্নে এখানে চাপের পরিমাণ বৃদ্ধি করলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু দেয়া হয়েছে। ফলে আপনারা একটু বলেন তো যে 15 নম্বর যে প্রশ্নটা, এইটা বুঝতে পেরেছেন কিনা ভাইয়া আপু যারা আছি? 15 নম্বর যে প্রশ্নটা এটা বুঝতে পেরেছি কিনা? 15 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। 15 নম্বর, আর 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন শেষ করে আমরা কিন্তু ক্লাসটা শেষ করে দেবো। বলেন এইটা বুঝতে পেরেছেন কিনা? 15 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা? 15 নম্বর বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। সবাই আমরা একটু কমেন্ট করি যে 15 নম্বরটা বুঝতে পেরেছি কিনা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। ওকে, এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। দেখেন আমাদের যে ব্যাখ্যাগুলো এখানে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে উৎপাদের মোল সংখ্যা কত, বিক্রিয়কের মোল সংখ্যা কত, এগুলো বের করেছি। এখানে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা দিয়েছি। তার মোল সংখ্যা কার বেশি? অবশ্যই বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। এবং যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাহলে সাম্যাবস্থা যখন আমরা চাপ এখানে ইনক্রিজ করব, ফলে সাম্যাবস্থান কোন দিকে যাবে? ডান দিকে অগ্রসর হবে। এবং কি হবে? আমাদের যে উৎপাদ আছে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার যে পরিমাণ এটা কিন্তু অনেক বাড়তে থাকবে। এটা কিন্তু আমরা আমাদের বইতে প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যা, এটা অথেন্টিক ব্যাখ্যা, এগুলো কিন্তু আমরা নিজে নিজে খুব সুন্দর করে এটা ক্লাসে যেরকম করে বোঝাই এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। এই যে 16 নম্বর যে প্রশ্ন, প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন করে। দেখেন প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার কি পরিবর্তন করে? বিক্রিয়কের স্থিতিশক্তির পরিবর্তন করে, বিক্রিয়া তাপের পরিবর্তন করে, উৎপাদের স্থিতিশক্তি পরিবর্তন করে, এখানে সক্রিয়ণ শক্তি দেওয়া আছে। দেখেন মনে রাখবেন যে প্রভাবকের ক্ষেত্রে এই প্রভাবক কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যেটা আছে এটা কিন্তু কমিয়ে দেয়। ফলে রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত কম হবে, তাহলে সেই বিক্রিয়ায় বেশি পরিমাণে যে বিক্রিয়ক আছে তারা কিন্তু এই উৎপাদে পরিণত হবে। ফলে রাসায়নিক বিক্রিয়ার যে গতি এটা কিন্তু অনেক বেড়ে যায়। ফলে আমরা যেটা পাবো যে আমাদের প্রভাবকের যে মূল কনসেপ্ট, এই প্রভাবকের মূল কনসেপ্টই হলো এই সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়। প্রভাবকের যে মূল কাজ এটা কিন্তু সক্রিয়ণ শক্তি কমানো। ফলে প্রভাবকের সাথে যে সম্পর্ক বা প্রভাবক যে পরিবর্তন করে কাকে? সক্রিয়ণ শক্তিকে। এইটা কিন্তু ভালো করে পড়বেন। 16 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ যে শক্তি আছে, আমরা এটা কিন্তু পড়িয়েছি কলেজের যে সিলেবাস, কলেজের সিলেবাসে এই সক্রিয়ণ শক্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা আছে, এটা কিন্তু ভালো করে পড়বেন। আর এখানে যে প্রভাবকের কাজটা কি, দেখেন প্রভাবকের যে মূল কাজটা কি, এটা কিন্তু আমাদের বইতে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, খুব সুন্দর করে পড়বেন। প্রভাবকের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। তবে এইখানে দেখেন আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি যে প্রভাবকের যে প্রধান কাজ, এই প্রধান কাজটাই হলো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে দেয়া। আমাদের যে অ্যাক্টিভেশন এনার্জি আছে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়কের যে সক্রিয়ণ শক্তি আছে, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির পরিমাণটাকে কমানো,
এটাই হলো আমাদের যে প্রভাবক আছে ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্টের কিন্তু প্রধান কাজ। এটা আমরা ভালো করে শিখব। এবং এখানে দেখেন আমাদের প্রভাবকের আরও অন্যান্য এখানে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। ক্যারেক্টারিস্টিকগুলো ভালো করে পড়বেন, কারণ এই কোন ক্যারেক্টারিস্টিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এটা কিন্তু আমরা জানি না। এই জন্য ক্যারেক্টারিস্টিকগুলো ভালো করে পড়বেন। কী কী ক্যারেক্টারিস্টিক আছে এখানে দেয়া আছে, এই ব্যাখ্যাগুলো ভালো করে নেবেন। এটা ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে এখানে আমরা দিয়েছি, আপনারা স্টাডি করে নেবেন। আমাদের আপকামিং এমসিকিউ বইটা কিন্তু এভাবে ব্যাখ্যা সমৃদ্ধ হবে এবং আপনারা পড়ে মজা পাবেন। তবে সবার আগে কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে এটা কিন্তু স্টাডি করতে হবে, কারণ সবগুলো প্রশ্নই দেখেন এখান থেকে কমন পড়তেছে। এই যে সবগুলো প্রশ্ন, এখন আমরা যে প্রশ্নটা পড়বো এটা হলো মোলারিটির কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আমরা এই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা, মোলালিটি, নর্মালিটি, তারপরে হলো মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো ডিটেলস কিন্তু আমরা আমাদের বইতে আলোচনা করেছি। এবং কিছুদিন আগে আমি ক্লাস নিয়েছি, কিন্তু আপনাদের কিন্তু ক্লাস নিয়েছিলাম, রাসায়নিক গণনার যে ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু এই মোলারিটি সম্পর্কে আপনাদের কিন্তু ডিটেলস পড়িয়েছি। মোলারিটির ক্ষেত্রে আমরা যেটা বলেছি, কি বলেছি বলেন তো দেখি, সেটা হলো মোলারিটি সমান আমরা জানি যে এখানে দেখেন 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যতমল দ্রবীভূত থাকে, তাহলে 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যতমল দ্রবীভূত থাকে সেটাই হলো ওই দ্রবের কি হবে, মোলারিটি হবে। তাহলে 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যতমল দ্রবীভূত থাকে সেটাই হলো আমাদের মোলারিটি। এই মোলারিটির ডেফিনিশন থেকে প্রশ্নটা আসছে। মোলারিটি কি নির্দেশ করে? দ্রবণের ভর নির্দেশ করে, কিন্তু এই ভরটা দেখেন দ্রবণের তো ভর নির্দেশ করবে না, তার মানে এটা হবে না। দ্রবণের আয়তন নির্দেশ করে, এটাও হবে না, কোনোটিই নয়, মানে এটাও ভুল। কিন্তু দেখেন সি নম্বর আরেকটা অপশন আছে, প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যা। এই যে 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যতমল দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলতেছি মোলারিটি। এই মোলারিটির ডেফিনিশন থেকেই পরীক্ষায় প্রশ্নটা আসছে। এই জন্য ছোটো ছোটো প্রশ্নগুলো, অর্থাৎ যে ডেফিনিশনগুলো আছে সেই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। দেখেন একদম সরাসরি এগুলো আমাদের বই থেকে কিন্তু প্রশ্ন কমন আসতেছে। দেখেন আমরা যে বলি যে রিটেনের যে প্রশ্নগুলো, এই রিটেনের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। 17 নম্বর যে প্রশ্ন, এটা কিন্তু এইগুলো সরাসরি আমাদের মোলারিটির যে কনসেপ্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল। এবং 18 নম্বর যে প্রশ্ন, এটাও আমাদের সরাসরি বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই 18 নম্বর যে প্রশ্নটা, এটাও কিন্তু আমাদের বই থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল। সেটা হলো কি, দেখেন এই যে 179 যে পেজ, আমরা ডি ব্রোগলির যে ইকুয়েশন, এই ডি ব্রোগলির ইকুয়েশন থেকে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই 18 নম্বর যে প্রশ্নটা, এটা অনেক বেশি মজার একটা প্রশ্ন। এই মজার প্রশ্নটা জানলেই আপনাদের আজকের যে ক্লাস এটা কিন্তু শেষ হবে। তাহলে দেখেন ইলেকট্রনের ড্যাশ পেলে ডি ব্রোগলির যে তরঙ্গ দৈর্ঘ্য এটা বৃদ্ধি পাবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এখানে ইলেকট্রনের ক্ষেত্রে এখানে গতি, তারপরে ভর, মোমেন্টাম, তারপরে কোনোটাই নয়, এখানে কোনটার সাথে সম্পর্ক এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। তার আগে আমরা একটু বলি, সেটা হলো বোরের পরমাণু মডেল থেকে আমরা যেটা জানি যে ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে দেখানো হয়েছে। কি হিসেবে? বোরের পরমাণু মডেলে ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ডি ব্রোগলি যখন তার এই থিওরি দিলেন, ডি ব্রোগলি যে ইকুয়েশনটা ডেভেলপ করলেন, সেই ডি ব্রোগলির ইকুয়েশন থেকে আমরা যেটা জানি যে ইলেকট্রনের শুধু পার্টিকেল প্রপার্টি না, ইলেকট্রনের কি আছে, ওয়েভ প্রপার্টিও আছে। তার মানে একটা ইলেকট্রনকে কণা হিসেবে না, তিনি একটা ইলেকট্রনকে তরঙ্গ হিসেবেও দেখিয়েছেন। অর্থাৎ একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা একটা পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে একটা পরমাণুর ক্ষেত্রে কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এই যে ইলেকট্রনগুলো বোরের পরমাণু মডেলে ইলেকট্রন কি করে, কোনো একটা পদার্থের ক্ষেত্রে আমাদের যে সেন্টারে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। এখন এই ঘূর্ণনটা কেমন হবে এই সম্পর্কে মূলত আমরা এই ডি ব্রোগলির ইকুয়েশন থেকে দেখতে পাই। এখন ডি ব্রোগলির ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে ইলেকট্রন এই ঘুরতে থাকে, কিন্তু কেমন ঘুরতে থাকে, তরঙ্গ আকারে এরকম করে। পার্টিকেল ঠিক আছে, কিন্তু এটার একটা ওয়েভ প্রপার্টি আছে, এরকম করে তরঙ্গ আকারে ঘুরতে থাকে। তরঙ্গ আকারে এই যে আমরা দেখতে পাই, তরঙ্গ আকারে, অর্থাৎ এই যে আমরা ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রনটা তরঙ্গ আকারে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। ফলে আমরা যেটা পাই, এই যে ইলেকট্রনটার যে ওয়েভ প্রপার্টি আছে এটা ডি ব্রোগলির ইকুয়েশন থেকে দেখতে পাই। এখন ডি ব্রোগলির ইকুয়েশনটা কি সেটা যদি আমরা না জানি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু জানতে পারবো না। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে সম্পর্কটা কি, দেখেন ল্যামডার সাথে সম্পর্ক হলো, এখানে পি হলো মোমেন্টাম বা ভর। দেখেন এখানে পি যেটা আছে, পিটা হলো মোমেন্টাম বা ভর। এখন ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক, দেখেন
এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হলো ডি ব্রগলির ইকুয়েশন। এই ডি ব্রগলির ইকুয়েশনে পিটা হলো কিন্তু মোমেন্টাম বা ভর, আর এইচটা হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, মানে প্লাঙ্কের যে ধ্রুবক। ফলে আমরা যেটা বলবো যে এই ল্যামডার সাথে পি এর যে সম্পর্ক, এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফলে দেখেন, এই যে ল্যামডা বৃদ্ধি পাবে কখন, যখন পিটা হলো হ্রাস পাবে। তার মানে মোমেন্টাম যখন হ্রাস পাবে তখনই কিন্তু ল্যামডা বৃদ্ধি পাবে, আর মোমেন্টাম যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ল্যামডা কি হবে, হ্রাস পাবে। ফলে আমরা এইখানে যে বিষয়টা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ইলেকট্রনের ড্যাশ বৃদ্ধি পেলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে এই যে ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কখন, যখন মোমেন্টামটা হ্রাস পাবে। কারণ এই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে সম্পর্ক, এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফলে এই মোমেন্টাম হ্রাস পেলেই তখনই কিন্তু আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। পরে প্রশ্নে আমাদের দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি। ফলে আমরা যেটা পাবো, এই রিলেশন করে আমরা এখানে খুঁজে বের করব যে এইখানে যে মোমেন্টাম বা এখানে ভর আছে, এই মোমেন্টাম বা ভর যখন হ্রাস পাবে, কমে যাবে, তখনই কিন্তু ইলেকট্রনের যে কি আছে, মোমেন্টাম যখন হ্রাস পাবে তখনই কিন্তু এই ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা কিন্তু ইনক্রিজ হবে। এটাই কিন্তু পরীক্ষার যে প্রশ্ন ছিল, এটা কিন্তু আসছে। 18 নম্বর প্রশ্ন, খুব চমৎকার একটা প্রশ্ন। বলেন এটা বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু কমেন্ট করেন যে 18 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। আমরা অনেক বেশি ক্লাস নিয়ে ফেলেছি, আমরা দীর্ঘ সময় ক্লাস নিচ্ছি, আমরা এটা শেষ করে দেব। সবাই বলেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। আর এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো সব কিন্তু আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আছে। যারা এখনও বইটা সংগ্রহ করেননি, আমাদের এই 3য় এডিশনের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এটা কিন্তু চলে আসছে। আপনারা আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করবেন। এই বই থেকে সব প্রশ্ন কমন ছিল। আমরা কিন্তু বইয়ের পৃষ্ঠা নম্বর একদম ধরে আপনাদের কাছে কিন্তু আমরা এগুলো প্রেজেন্ট করলাম। এগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। পেজ নং নির্দিষ্ট করে দেওয়া আছে পিডিএফ থেকে। পেজ নং বই খুলে আপনারা পেজ নম্বরে চলে গেলে, আপনার নির্দিষ্ট নম্বর যে পেজ দেওয়া আছে সেই পেজে গেলে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো খুঁজে পাবেন। এখান থেকে সব প্রশ্ন ছিল। তাহলে আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই এই ক্লাসটা দেখবেন। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।